প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে ঢাকা এফএম-এর আরও একটি নতুন আয়োজন সিক্রেটসে। ভিডিও বলছি দর্শক বলছি এই কারণে যে এই মুহূর্তে আমাকে লাখ লাখ মানুষের, যারা এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের ইউটিউবে যে ভিডিওটি আপলোড হবে কিছুক্ষণের মধ্যে, সেই ভিডিওতে আমাকে দেখার আপনাদের সুযোগ রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে একজন গেস্ট অন চেয়ার, এবং যে স্টেজটাকে আমি বলছি দ্য স্টেজ অফ রিয়েলিটি, সেই স্টেজ অফ রিয়েলিটিতে তার জীবনের কিছু গোপন, কিছু সিক্রেটস সে ফ্ল্যাশ আউট করবে। এবং সেই ফ্ল্যাশ আউটটা কিসের জন্যে, সেটা আমাদের অনুষ্ঠানের যে থিমটা আমরা প্রথমে বাজিয়েছি, আপনারা যখন দেখছিলেন যে আমি স্টুডিওতে ঢুকছি বা আমার গেস্ট ইন চেয়ার, সেই সময় আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। আমার গেস্ট যিনি সামনে রয়েছেন তাকেও আপনারা দেখেছেন একটু আগে। যতটুকু আপনাদের জন্য দেখানো সম্ভব হয় ঠিক ততটুকুই। আমরা প্রথমেই কথা না বাড়িয়ে তার সঙ্গে পরিচিত হব। তারও আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে থাকবে, আপনাদেরকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে থাকবে আপনাদের মতামত প্রদান করার সুযোগ। কোনো স্টোরি যিনি এখানে কনফেস করছেন তাকে স্টপ করে দেবার সুযোগ, এবং একই সাথে আমাদের এখানে যিনি আমার সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছেন, বাংলাদেশের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, তিনি আমার সঙ্গে যোগ দেবেন। আমাদের প্রিয় ডক্টর তাজুল ইসলাম, তিনি একটু ভিন্নভাবে এই সিক্রেট অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করবেন। ওকে, আমি ডক্টর তাজুল ইসলামকে ফোনে কানেক্ট করবো কিছুক্ষণের মধ্যেই। আর একই সাথে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি বলে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/iloveDhakaFM। আমি আবারও বলছি www.facebook.com/iloveDhakaFM। এবং ইউটিউব, যেটি হচ্ছে আমার দুই অনুষ্ঠান, জীবন গল্প যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়, এবং সিক্রেটস যেটি প্রচারিত হচ্ছে প্রতি রবিবার, আজকে প্রথম পর্ব রাত 11টায়। এই দুটো অনুষ্ঠানই আপনি ইউটিউব থেকে সরাসরি শুনতে পাবেন এবং একই সাথে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমার এই অনুষ্ঠানটি পুরোটি ইউটিউবে আপলোড করব। সুতরাং আমাদের এই অনুষ্ঠানটি আপনি যদি শুনতে চান এবং আমার গেস্টকে যদি ভিডিওতে দেখতে চান, পুরো অনুষ্ঠানটি ভিডিও আকারে আমি আপলোড করছি, তাহলে আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, ঢাকা এফএম-এর ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি www.youtube.com/DFM904। চলুন এই মুহূর্তে আমার যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নাম এবং বয়সটা বলেন। আমার নাম উদয়, বয়স 21 বছর। যেখান থেকে আমি শুরু করতে চাই, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যে কারণে আজকে আপনি এখানে কনফেস করতে যাচ্ছেন সেটা খুবই দুর্ধর্ষ একটা রিজন আমরা জানি। তো একেবারে ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমি থাকবো। আমি দেখাবো যে একজন মানুষ, যেটা আমাদের মূল জায়গাটা অনুষ্ঠানের, যে একজন মানুষের গোপন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর কারণে কত ভয়াবহ অপরাধ সে করতে পারে, ভুল সে করতে পারে। সো গোপন বিষয়টাই হচ্ছে আমাদের এখানে রিজন বা ব্যাকগ্রাউন্ড, যেটা জানলে অনেক সময় মানুষ সেই ভুল থেকে বা অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। শুরু থেকে জানতে চাই, একবার ব্যাকগ্রাউন্ড থেকে। আমি যখন ছোটকালে, তখন আমি আমার আব্বুর সাথে কাজ করতাম। কাজ করার পরে বাবা কি করতো আপনার? জি, বাবা কি করতো? বাবা ওই পাওয়ার টিলার আছে না, ছোটো পাওয়ার টিলার, যে এগুলো চাষ করতো। বাড়ি কোথায় ছিল? বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। তখন ওই জায়গা থেকে চাষ করতো। তখন আমাদের গ্রামে কোনো পাওয়ার টিলার ছিল না। আমার বাবা এই সম্বন্ধে বুঝতো। তখন আমার বাবা ফার্স্ট টাইম
পাওয়ার টিলার নিয়ে আসছিল। তারপরে মানুষের জমি চাষ করতো, মানে মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবার ছিলেন আপনারা? Okay. আমরা ছিলাম। তখন আমাদের বাবা একা তো চাষবাস তখন বেশি করতে পারে না, ড্রাইভার রাখে। তো আমি ভাত নিয়ে যেতাম, মানে ড্রাইভারের জন্য তেল নিয়ে যেতাম। তো হঠাৎ একদিন তেল নিয়ে যাওয়ার সময় পড়ে গেছি। কত বছর বয়স এটার গল্প? প্রায় 2 বছর বয়সে। তো আমি ছোট, মানে আপনি টুকটাক সংসারে হেল্প করতেন? হেল্প করতাম। হ্যাঁ। তো যখন আমার বয়স 4 বছর 4 বছর, তখন আমি স্কুলে ভর্তি হতে গেছি। তো আমার আব্বা আবার ওই স্কুলের টিচার, আমাদের এলাকার টিচার, ওদের সম্পর্ক ছিল বন্ধু মানুষ। তখন নিচে আমার ছোটকাল থেকে মানে স্কুলে ভর্তি করছি। স্কুলে ভর্তি করার পরে আমি স্কুলে যাওয়া আসা করতাম, কিন্তু মাঝে মধ্যে ওই যে পাওয়ার টিলার ড্রাইভার তেল এগুলো দিতে যাইতে হতো, তো এই জন্য অনেক সময় স্কুল বন্ধ থাকতো। মানে আপনি যেতেন না? আমি যেতাম না, ফাঁকি দিতাম। তো এক সময় ওটার প্রতি আমার নেশা গেছে যে পাওয়ার টিলার আমি শিখবো। তখন আমি ছোট, আমি লাগুর পাই না, কিছু করতে পারি না। তো এই সময় বলতেছে না, তোর শিখা যেত না, তুই উঠলে তুই পরে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, থাক, তোর শিখা লাগতো না। তখন বলতেছে ঠিক আছে, তুই তো লাগুর পাস না, তা গাড়ি ঘুরাবি কীভাবে, তো থাক, তোর আর এইগুলো শেখার দরকার নেই। এমন আমি শিখবো, আমি আপনার বাসায় আসি। তখন একদিন হঠাৎ একদিন মেশিন নষ্ট হয়েছে। তখন আমি নাটমাট কয়েকটি খুল দেয়, তুই যখন শিখতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং আগে কর। মানে আমি সবই বুঝি, কিন্তু চালাইতেই না, কারণ আপনার বয়স ছোট, লাগাল পাবেন না, সবই পারি। তখন আচ্ছা ঠিক আছে বলে দিছি, হাল চাষ করতেছে। এবার দিনের দিন অনেক শিখালাইছে। এবার ড্রাইভার তখন আর ওই থাকবে না, ও বাইরে চলে যাবে। তখন আমার বাইরে ফোন দিছে, আমার আব্বা গেছিল, গিয়ে আমার বাইরে নিয়ে আসছে এখান থেকে, হাফিজের থেকে নিয়ে আসে। সংসার যেহেতু একটু ঝামেলা, ড্রাইভাররা পাচ্ছি না, বাইরে নিয়ে আসছে। তো বাইরে নিয়ে আলতে আমি তো ফাঁকি দেওয়া যাবো না, আর আমিও তো যেতে পারতেছি না। ক্লাস 2-তে তখন কী করবো, বাইরে করেছি ভাই তেল নিয়ে যা লাগবো, মানে বাইরে করে তেল নিলে আমি নেই, মানে তুমি যাও, আমি নিয়ে যাবো না, মানে আমার নিচে হয়ে গেছে, আমি যাবো। তখন আমি চালালাম গাড়ি, না পারি, কিন্তু আওয়াজটা একটু জোরে জোরে হয়তো, মানে পিছনে যে রেগ, ওই রেগ মতোই চালাইতেছি গাড়ি, তো মোটামুটি পারি। তখন কে জানি বলতেছিল ভাই দিয়ে যায়, তোমার ছেলে তো গাড়ি চালাইতেছে। হে কি বললো, পরে আব্বা আবার ওইটাই আমি চালাইতেছি। মানে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে ছোটবেলা থেকেই মানে এই কাজের সঙ্গে জড়িত থাকার কারণে গাড়ির প্রতি আপনার অন্যরকম একটা নেশা ছিল। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, যারা সিক্রেটস শুনছেন। ওর যে ভয়াবহ রকমের ভুল বা অপরাধ, সেটার পেছনে এই যে গাড়ির প্রতি ওর অন্য রকমের একটা নেশা, সেটা কিন্তু অনেকখানি দায়ী। যারা ভিডিওতে দেখছেন ইউটিউবে আমাকে, আমি যখন ভিডিওটা আপলোড করব, আপনারা ভিডিওতে অনেক দর্শক আমাকে দেখতে পাবেন, এবং একই সাথে এই অনুষ্ঠানের পুরো সেটে যিনি আমার সামনে বসে আছেন, আপনি নামটা বলেছেন আমাদের অনুষ্ঠানে, উদয়। তো উদয় আজকে এখানে কনফেস করছে, এবং উদয়কেও আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা রিজনে আছি, একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে, আমি বারবারই বলছি, কারণ এই অনুষ্ঠান চলাকালীন সময়ে, মাঝামাঝি সময়ে আমরা ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি আপলোড করব, অডিও এবং ভিডিও সহ। আমাদের ইউটিউবটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি, www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশন অন করে রাখলে আমরা যখনই নতুন কোনো কন্টেন্ট আপলোড করব আমাদের এই চ্যানেলটিতে, তখন আপনি আপ টু ডেট হবেন। একই সাথে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সবার জন্যে বলবো, যদি কেউ এই অনুষ্ঠানটি, এটা শুধুমাত্র কপিরাইট হচ্ছে ঢাকা এফএম-এর, কেউ ব্যক্তিগতভাবে অনলাইনে কোনো ফেক চ্যানেলের মাধ্যমে আমাদের কন্টেন্ট আপলোড করেন, সেটা ভালোভাবেই হোক কিংবা খারাপভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সুতরাং সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, কোনোভাবেই অনলাইনে এই কন্টেন্ট অবৈধভাবে আপলোড না করার জন্যে। প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। ওকে, বল তারপর। তখন আমি চালাইতেছি, চালানোর পরে আমার বলতেছে একটা, তুই লেখাপড়া করবি না, তো লেখাপড়া কর তুই। তোর আমি বললাম তুই এগুলো করার দরকার নাই, তোর কোনো সমস্যা? আমার না সমস্যা না, ড্রাইভার পাইতেছে না, ভাই অসুস্থ, তখন আমি কী করবো? মানুষের যখন আসতেছে, টাকা পয়সা দিয়ে রাখছি, হাল চাষ করা লাগে, আমাদেরই গাড়ি আছে, আর কোনো গাড়ি নেই জায়গায়। তখন এভাবেই লেখাপড়া করতেছি, সপ্তাহে 2 দিন 3 দিন যেতাম, আর গাড়িও চালাইতেছি। তখন লেখাপড়াও আমি করছি, সপ্তাহে 3 দিন 4 দিন গেছি স্কুলে। ফার্স্ট টাইম আমরা ক্লাস 3 যখন উঠি, তখনই আমাদের স্কুলে বিস্কুট দিত। জি, প্রাইমারিতে বিস্কুট আসছিল, 3 থেকেই আমি বিস্কুট পাইতাম। তখন যেদিন বিস্কুট দিবে শুনছি, এদিন বললো যে কালকে তোমরা এক জায়গায় মানে যাইবা, জায়গার নাম বলতেছে, যাইবা, ওইখান থেকে বিস্কুট নিয়ে আইবা, ওই স্কুল থেকে, হাই স্কুল থেকে। তখন ওই দিন আর আমি এই গাড়িতে গেলাম না বিস্কুট আনতে। মানে বিস্কুট এসে আপনি স্কুলে গেলেন? স্কুলে বিস্কুট আনতে গেছি অন্য একটা জায়গায়, প্রায় 3 কিলোমিটার হাইটে গেছি, নদী মদি পায়রা এগুলো খালবিল পারে গিয়ে বিস্কুট আনতে গেছি। বিস্কুট নিয়ে আসা, তখন 12টা বাজে, অনের পোলাপান ওরাও বসে রয়েছে, বিস্কুট খাবে।
তো ওদেরকে দিল, পরে আমাদেরকে দিল, বিস্কুট খাইলাম। তখন তো একটা বিস্কুটের মধ্যে একটা নিশায় বসে, জি বিস্কুট খাবো, স্কুলে যাবো, তার মানে গাড়ি চালাই না, গাড়ি চালাই দেখা গেছে বিস্কুট নিয়ে পরে এক ক্লাস করে আবার বাইরে আয় পড়ি। তখন অনেক সময় আমার স্যারে বলে যা ওই মানে সবাই বিচার দেয় যে ওই উদয় তো চলে গেছে, তে হ্যাঁ কিছু কর নাই, যে কালকে আসো। আসার পরে তখন আসছি, নাম ডাকছে, নাম ডাকে দাঁড় করে রাখছে, দাঁড় করে আইসা পরে কয় তুই বিস্কুট দিয়ে চলে যাস, তুই স্কুলে ছুটি দেওয়ার আগে তুই চলে যাসকে। পরে আমি কিছু বলে না, তখন আমার মারলো। তখন প্রাইমারি স্কুলে ব্যাট দিয়ে মানে টিচার আপনার গায়ে হাত? হ্যাঁ, হাত তুলে। ওকে, কোন ক্লাসে পড়েন তখন? ক্লাস 3-তে। ক্লাস 3-তে, ওকে। 3-তে পরে বললাম যে তোর বাপ তো এত ভালো, আমার বলছে তোর বাপ তো এত ভালো, তুই এরকম কে লাগে? বিস্কুট আনতে গেছি অনেক দূরেই, আবার 3-4 কিলোমিটার দূরে, তখন বর্ষা হয়ে গেছে, তখন নৌকা দিয়ে গেলাম, নৌকা কেউ চালাইতে না, পরে নৌকাতে আমি সমুদ্রে আমি বুঝি। তখন আমি ক্লাস ছোটোতে পড়ে, ক্লাস 4-এ পড়ি, তখন স্টার দিয়ে এসে বোর্ডে ধরতে পারে না, ছোটো আমাকে, আমি বোর্ডে ধরতে পারি, সমস্যা নাই। পরে গেলাম প্রায় আধা ঘন্টা উপরে হয়ে গেল, 40 মিনিট এতটুকু মানে গিয়ে পরে তো বিস্কুট আনছি আর কি। তখন আসার পথে 2বার নিয়ে আসার পরে একবার আপনার নৌকা ডুবে যায় বিস্কুট সহ। ওকে ওকে। ফুলাফানে ওই যে আমাদের বন্ধু বান্ধব নিয়ে শয়তানি করতেছি শাপলা ফুল দেওয়ার জন্য, এবার 2-3 জন একবারে খাই দিছে সাইডে দিয়ে, পরে মনে করেন যে পানি উঠে নৌকা ডুবে গেছে। ওকে। ভাই বোন থেকে আব্বা বলতেছে যে এখন তো বৃত্তি দেওয়ার সময়, এগুলো বাদ দে তুই লেখাপড়াটা করে তুই পরীক্ষাটা দিয়ে বৃত্তি ফাইলে তো আমার ভালোই, তুই পরীক্ষাটা দিই। তখন আমার বলতেছে ঠিক আছে, তাই আমি বলতেছি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই মাঠটা শেষ করে দিই, দেওয়ার পরে। কিন্তু এরকম আমি ছোটবেলা থেকে টাকা উড়াইতাম, মানে সবাই যদি এটা মানে 5 কাটা বললে আমি না আব্বার 4.5 কাটা 4.5 হিসাব দিতাম, আর মনে করেন যে 1 কাটার টাকা আমি খাইতাম। ওই টাকা থেকে আপনি কিছু টাকা মারা শুরু করলেন? মানে 5 কাটা বলে 4 কাটা হিসাব দিছি, 1 কাটার টাকা আপনি 1 কাটার 60 টাকা আমি পকেটে রাখছি। এটা আপনার ভয় করতো না? না, ভয় করতো না, কারণ আমি হিসাব মিলাইতাম, আমি তেল দিয়ে আমার বাবা তেলে হিসাব রাখছি। বিষয়টা খুব ক্ষুদ্র হলেও এভাবেই কিন্তু অপরাধীর জন্ম হয়। একটা জিনিস খেয়াল রাখবেন যে ওর যে সময়টাতে কোমলমতি মন, ও চুরি বিদ্যা শিখে যাচ্ছে, এবং যত প্রয়োজন বাড়বে ওর তত বেশি বড় বড় স্টেপ নেওয়া শুরু করবে। ভবিষ্যতে কি হয়েছে আমরা জানি না, বাট সিমটমস কিন্তু এগুলোই বলে। ওকে, বলেন তারপর। তখন ক্লাস 5-এ, তখন আমার আরো ওই আমাদের বন্ধু বান্ধব আছে, এমনকি আমার মেয়ে কয়েকটা বন্ধু বান্ধব আছে, সবাই অনেক সময় অনেক কিছু খাওয়াইতো, তখন আমি তাদের চেয়ে বেশি খাওয়াইতাম। আচ্ছা। এই সিজনের পরে পাওয়ার টিলার বিক্রি হয়, বললাম যে আর পাওয়ার টিলার চালাবো না। আচ্ছা। তখন আমার এক বন্ধু ছিল, ওর সাথে আপনার একটা ওই ঘেরের একটা গাড়ি বলে, টমটম যেটা বলে আর কি, ওটাতে 2 দিন গেছিলাম, যাওয়ার পরে ওটার প্রতি আমার নেশা হয়ে গেল গাড়ির জগতে, মানে আমি গাড়ির জগতে গেলাম। লেখাপড়া কি বন্ধ ওই সময়টা? না, লেখাপড়া আছে তখন, লেখাপড়া চলছে? লেখাপড়া ক্লাস 6 থেকে পরীক্ষা 7-এ এবেলা লেখাপড়া আর কি। উদয়, তারপর তো চালানোর পরে এটা শিখে গেলাম। ওটা শিখার পরে অনেকদিন করলাম না, যেমন বলতেছে অনেকে বলে যেগুলো তো রিক্স। আর তখন স্কুলে যেতাম, ক্লাস 7-এ পড়তাম, তখন স্কুলে আমার একটা মেয়ে ছিল, তার নাম তামান্না। তা মানে অনেক সময় মানে তারা বলবো করে গেল, তার সাথে মানে আমার খুব ভালো লাগছিল তার। জি। তো অনেকদিন রাস্তায় আটকে 2 জন বন্ধু নিয়ে কথা বললাম, অনেক কিছু বললাম। তখন বললো তুমি কি করো? তখন বললাম যে আমি তো গাড়ি চালাই, গাড়ি চালানি আমি ছেলেদেরকে আমি চয়েস করি না। তো কি চয়েস করো? যে ভালো একটা ব্যবসায়ী সে বলে বলতেছে। তখন আমার বন্ধু একজন বলতেছে যে নরলম, বলতেছে যে দোষ ব্যবসা একটা পাইছি কি, যে তুই তো ওয়াশকুবে, মানে তুই তো গাড়ি কাজ জানো, সে জানি, তো ওয়াশকুবে ঢুকে যা। তখন বললাম ঠিক আছে ওয়াশকুবে যাবো। তখন ওয়াশকুবে ঢুকলাম গিয়া, তখন ওই মেশিন টেশিন এইগুলো কাজ টাজ করে আমার একটা সাইড দিছে যে তুমি ইঞ্জিনের কাজ যা আছে গাড়ি করে সব কিছু তুমি করবা। আমি ঠিক আছে পারবো। তখন ইঞ্জিনের কাজ করতাম, আমার ঘেরে কাজ করতো অন্যজনকে, ঘেরে কাজ আমি করতাম। আস্তে আস্তে পুরা ইঞ্জিনের গাড়ি, পুরা গাড়ি কাজে আমি করতাম। করার পর একদিন আপনার ওই যে বড় গাড়ি আছে আপনার, বড় বলতে ওই পিক আপ। ক্লাস 6-এ পড়েন তখন? 7-এ পড়েন। হ্যাঁ, তখন ওই স্কুলেও যেতাম, কিন্তু পাকে এনেও করতাম। মানে আমার কথা হলো সপ্তাহে 3 দিন, আমি বলছি সপ্তাহে 3 দিন আমি আসবো, আর 3 দিন ওই মিস্ত্রি একটা আছে, মিস্ত্রি ও 3 দিন আসে। ওর কিশোরগঞ্জে আর হচ্ছে আপনার কটিয়াদি 2 জায়গায় 2টা প্রোগ্রাম থাকে ওই ইঞ্জিনিয়ার। তখন ওটার মাঝখানে আমি 3 দিন যাইতাম, তার 3 দিন স্কুলে যেতাম। তখন অনেক সময় কথাবার্তা হইতো, আমারও টাকা পয়সা, আমার আম্মা কোনো সময় টাকা পয়সা চায় না আমার কাছে, তাহলে তোটা তুই চল, তুই প্রাইভেট কলেজ দিলে তোটা তুই চল, আমার দেওয়া লাগতো না, তোটা তুই চল। আর চলতাম। চলার পরে আমার হয়তো পরে আমি নেশা করলাম যে একটা ফোন কিনবো। ওই ক্লাস 7-এ থাকা হতো, ফোন কিনবো। তখন ফোন কিনবো, তখন টাকা পয়সা তো লাগবে। এই জন্যই বোধহয় বলা হয় অর্থই সকল অনর্থের মূল। কারণ
একটা কথাই আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। কজ আপনি দেখেন অর্থ কিন্তু ওর হাতে চলে আসছে, আর অর্থ কিন্তু একটা শক্তি, তখন নিজের স্বাধীনতা চর্চা করার সুযোগ থাকে। কিন্তু যে বয়সে সেন্সটাই গ্রো করেনি, সেখানে যদি প্রচুর পরিমাণ অর্থ হাতে চলে আসে, তখন ভুল হওয়াটা খুব স্বাভাবিক। ওর ভেতরে মানে অর্থ যেহেতু ওর ফ্লো আছে, ওর হাতে যেহেতু অর্থ আসছে, সুতরাং ওই সব ডাইভার্জেন্ট যে চিন্তা ভাবনাগুলো সেগুলোও কিন্তু খুব সহজে করতে পারছে। এই রিজনগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আমরা কিন্তু এই ভুলগুলো বা অপরাধগুলো ফোকাস করি এই কারণে যাতে আপনার মতো করে কিংবা আপনার আশেপাশে যারা আছে তারা এই ভুলগুলোর মধ্য থেকে যাতে নিজেকে দূরে রাখতে পারে। হ্যাঁ বলেন। তারপর আমি ফোন কিনবো, তখন আমি লেখাপড়া যাইতাম, জায়গায় সারা একদিন দিন বাড়ালাম ওই জায়গায়, অন্য জায়গায় একটা কাজ করি যে আমার টাকার দরকার, আমি একটা ফোন কিনবো। তখনকার ফোন কিনতে গেলে আপনার একটা ক্যামেরা সেট কিনতে গেলে 5,000 টাকা লাগে। আচ্ছা, স্মার্ট সেট বাজছিল 5,000 টাকা দাম। আমার 3 বন্ধু বান্ধব নিয়ে রাত্রেবেলা মানুষের কাছ থেকে কাঁঠাল পারবো, কাঁঠাল চুরি করাম, টাকা পয়সা লাগবো আমার। তখন কাছে ঠিক আছে। পরে এক ভারতীয় নৌকা নিয়ে আসলাম, নৌকার সাথে কন্ট্যাক্ট করলাম যে প্রতি পিস কাঁঠাল 20 টাকা করে নেবে আমাদের কাছ থেকে। আমরা এক রাতে নৌকা বুঝাই, আমরা 2-3 দিন কাঁঠাল কাটবো, তারপরে নৌকা বুঝাই করে দিব। জি। তখন রাত্রে ছোট নৌকা নিয়ে আসছি, তখন রাত্রে 500 কাঁঠাল বিক্রি করে দিলাম। 500 কাঁঠাল, 500 কাঁঠাল চুরি করে বিক্রি এক করলেন? সপ্তাহ পর্যন্ত কাঁঠাল কাছি রাত্রে 6 জন। আমরা এগুলো জমাতেন কিভাবে? জি, জমাতেন কোথায়? জমাতাম ওই যে বাংলা ঘর, মানে আমাদের বন্ধু 2টা বাংলা ঘর আছে, বাংলা ঘরে কেউ যায় না, আর বাংলা ঘরে সেই মানে এরা সবকিছু খুব প্ল্যান করে করেছে বিষয়গুলো। 500 কাঁঠাল কিন্তু একটা মানে ছোটখাটো বিষয় না, এবং রাতের বেলা আপনারা সবাই মিলে এগুলো পাস করে দিলেন। গ্রামের কেউ টের পেল না? কেউ না। এই শীতের সময়, সরি এই সময় আপনার শীত ছিল অল্প, কিন্তু আর গ্রামের লোক আমরা তো রাত্রে 12টা বা চুরি করি, 12টার পরে শেষ রাতে 2 ঘন্টা কাঁঠাল কাটি 100। কিন্তু আপনার এই 1 সপ্তাহ ধরে এই জিনিসগুলো করতে থাকলে তো মানুষ তো গাছে কাঁঠাল গুনে রাখার কথা। বা আমি এই ছোট ছোট বিষয়, যদিও কাঁঠাল চোরের ব্যাপারটা আসলে খুব সিরিয়াস কিছু না আমাদের এই অনুষ্ঠানের জায়গা থেকে, কিন্তু ওর জায়গাটা থেকে কিন্তু অনেক বেশি সিরিয়াস। 1 সপ্তাহ ধরে চুরি করলে বা কোনো গাছ থেকে আপনি যখন এটা পাচ্ছেন, তখন তো এটা চিহ্ন থাকার কথা, মানুষ তো সচেতন হয়ে যাওয়ার কথা। আমাদের তো সবসময় উপর থেকে, নিচ থেকে, মানে সব জায়গাতে ভিতর থেকে পারতাম। ওরা খুব প্ল্যান করে জিনিসগুলো আমাদের এক জায়গাতে না, আমাদের বহু জায়গাতে, মানে যে একটা এরিয়া না, আমাদের 4-5টা এরিয়া আছে, সব জায়গাতে বিলাই করতাম। এক জায়গাতে করে তো 500 কাঁঠালগুলোতে অনেক সময় চিল্লাপাল্লা হইতো, কিন্তু আমাদের এরকম বুঝে না যে কাঁঠাল চুরি হয়েছে গাছ থেকে। ওকে। আর তখন নিয়ে আসলাম, রাত্রে কাঁঠাল দিয়ে দিলাম, সারা রাত্রে গাড়ির নৌকায় ওই 6 জন মানুষ, আর ওরা 4 জন আসলো, 10 জনে উঠায় দিয়ে দিলাম। 1 ঘন্টার মধ্যে কাঁঠাল নিয়ে চলে গেলো। তখন চলে যাওয়ার পরে আমাদের টাকা দিলে পরে আমি ওই দিকটায় কাজ করতাম, রাত্রে শহর থাকতাম, স্কুলে যাইতাম, স্কুল যেতাম না। পরে আমার বড় ভাই বলতেছে, আসছে বড় ভাই বলতেছে যে তোর তো গাড়ি খুব নিচা, যা ঠিক আছে তোর গাড়ি কিনে দিতেছে, আমি গাড়ি কিনে। তখন আমরা ক্লাস 8-এ উঠলাম। জি। 8-এ উঠার পরে আমিও স্কুলে যেতাম, আর তখন হেরা বাড়ির সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতাম, হেরা বাড়ির সামনে হাল চাষ করতাম, বড় গাড়ি চালাই। এখন তো মনে করেন একটা ভাব আছে, বড় গাড়ি যেহেতু চালাই। তখন চালানোর পরে আমার আব্বু বলতেছে যে ওই পিক আপ নামাইলাম, একটা পিক আপ। তখন একটা পিক আপ নামাইলাম। তখন আমার বন্ধু ছিল, এর নাম ছিল সুমন। তোর ফোন দিলাম যে আপনি কই, আমার বলতেছে আপনার ওই পয়লা বৈশাখে এক জায়গায় যাইতে হবে আপনার। তখন ওর একটা ফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ডের বাড়ি যাবে আর কি, মানে ওই জায়গায় দেখা করতে, ফার্স্ট টাইম দেখা করতে যাবো আপনার ময়মনসিংহ। তখন ময়মনসিংহে নামলাম, ময়মনসিংহ থেকে মেয়েরা ফোন দিল, দিই না ঠিকই আছে। পরে একটা ডর যে ময়মনসিংহে যাইতেছি, মেয়েরা যদি ক্রাইম করে আমাদেরকে আটকায় যদি আমার বাপ মায়ের খবর দেয়। আপনার ওই ফ্রেন্ড কোন ক্লাসে পড়তো বা বয়স কত ছিল? না, হ্যাঁ, লেখাপড়া করতো না। প্রশ্নটা হচ্ছে আপনার বন্ধুর বয়স কি আপনার বয়সের মতোই ছিল? হ্যাঁ, একই। তখন আপনি ক্লাস 7-এ পড়েন? ক্লাস 7-এ পড়ি। আমার বন্ধু তখন তার বয়স হবে আমার থেকে 2 বছরের বড়। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই জন্য যে সঙ্গ, মানে আপনি যে কোম্পানির মধ্যে আছেন, যাদের সঙ্গে আপনি মিশছেন, তারাও কিন্তু বিপদগামী সম্পর্কের মধ্যে কোনো না কোনো ভাবে আছে। শৈশবে শিশু বড় হওয়ার জন্য 2টো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার ঝোঁকটা কোন দিকে, সে যেসব ফ্রিডম পাচ্ছে সেই ফ্রিডমটাকে সে কিভাবে এক্সারসাইজ করছে, এটা একটা। আরেকটা হচ্ছে সে তার ফ্রেন্ড সার্কেলটা কি, সে কাদের সঙ্গে মিশছে। এই 2টো বিষয় কিন্তু ওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ওকে বিপদগামীদের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বারবারই বলি আপনাদেরকে যে এই যে সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ, সেটাকে নষ্ট করে দেয় বর্তমান, সেটা কত বড় ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিতে পারে, সেইটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল জায়গা। সো আমরা বিহাইন্ড দ্য রিজনটাকে দেখাতে চাই। আমরা এই পার্টটাকেই বলছি সিক্রেটস, এবং এই সিক্রেটসের পাওয়ারটা কতখানি সেটা দেখবো আমরা একটু পরে। হ্যাঁ বলেন। তখন ময়মনসিংহে যাই, আমার বন্ধুর গার্লফ্রেন্ড। জি। তখন ওরে নিয়ে গেলাম, ময়মনসিংহ নামলাম। ময়মনসিংহ পরে বলতেছে, মেয়েরে ফোন দিল, ওর গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কোথায়, তো বললো যে ঘন্টি আসো, মানে ওই মেয়ে এসে নানির বাড়ি থাকে, তাকে লেখাপড়া করে, নানা ওই আপনার স্কুলের টিচার। তখন নানাও বাইট নাই, মামাও বাইট নাই, শুধু আর একটা আন্টি আছে, হচ্ছে বয়সে 2 বছর বড় হইব, আর ওর নানি আছে বাড়িতে আর কি। খাওয়া দাওয়া করে নানির সাথে কথাবার্তা বললো, আন্টির সাথে কথাবার্তা বললো, ছবি তুললো, ওরা আমরা বসে রয়েছি। পর পরে বললো যে তোমার আব্বু আমাকে বইলো, আচ্ছা ওরা যেন আসে, আচ্ছা সমস্যা না, আমরা মেয়ে বিয়ে দিব, কিন্তু আর 2 বছর না গেলে তো হবে না। তখন বলতেছে যে ক্লাস 8-এ 9-এ পরে মেয়ে,
আর 2 বছর না গেলে তো মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে শোনা যাচ্ছে বিয়ে শাদী পরে ভাবতেছি। Okay. তো নানি বললো কাছে ঠিক আছে ওর নানা আসুক, এসে কথাবার্তা বলবো না, তা তোমরা থাকো, তো সবাই তো আমার নাতি লাগো। জি জি, পরে কথা না যাবো। তোর আমার সন্ধ্যার পরে পরে ওখান থেকে বেরিয়েছি। আচ্ছা, তখন বাড়িতে আসলাম, আসার পরে বলতেছে কিরে তুই কই গেলি কালকে দেখা, এখন বাড়িতে আস না, গাড়ি করে কি চালাইবি না নাকি, তো লেখাপড়া করতি না। তখন ক্লাস 8-এ কিন্তু তখন আপনার আমার পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষার সময় যদি এলানা হয় তাহলে মনে করেন যে পরীক্ষা দিতে দিবে না বলে স্যাররা। জি। তখন গেলাম, পরীক্ষা দিলাম। তখন ওই মেয়েটার সাথে আমি কথা বললাম। কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? কি আমার সাথে কথা বললাম, যে বললো যে কি এক একবার আসো, 15 দিন 1 সপ্তাহ পর পর আসো, কি লেখাপড়া কি মনোযোগ নেয় নাকি? আমাকে আসে, একটু সমস্যা ছিল, গাড়ি চালাইতে হবো, নিজের গাড়ি নিচে চলতে হবো না। হ্যাঁ তা তো অবশ্যই। তখন তার সাথে অনেক সময় রাত্রে 7টা 8টা 10টার দিকে আইতাম বাড়িতে, এসে মোটরসাইকেল টান দেখ, তার ফোন দিতাম। তখন তো আমার ফোন আছে আমার। আপনি ওই বয়সে মোটরসাইকেল চালাতেন? মোটরসাইকেল চালাতাম। মোটরসাইকেল আমি আর ছোটবেলা থেকে মোটরসাইকেল চালাতাম। আরো ছোটবেলা থেকে মোটরসাইকেল চালাতেন? মোটরসাইকেল চালাতাম যে আমি যখন ক্লাস 5 থেকে মোটরসাইকেল শিখছি। চিন্তা করেন অবস্থা। ওকে। তখন আমি মোটরসাইকেলতে গেলাম দেখতে, দেরি সামনে দাঁড়ায় আমি দেখলাম, দেখে আমি চলে আসলাম জায়গা। ঠিক আছে যাবো, ওই ভয় পাইতেছে, খেললে গাইলে এসে আমি জায়গা। পরে আমাদের মাঝখানে একটা নদী আছে, নদীতে কিন্তু ওপারেই, কিন্তু আমি আরো 2 কিলোমিটার ঘুরে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে পার হতে হয়। আর অনেক সময় আমি 7টায় দেখা করছি তার সাথে। ওকে। দেখা করার পরে দেখা করে চলে আসলাম। তো আমি বলতে থাকি মডেল টেস্ট পরীক্ষা সামনে, ভালো করে পরীক্ষাটা দেও। আমি ঠিক আছে দিব, কিন্তু ওই যেদিন আমরা মডেল টেস্ট পরীক্ষা, ওই দিন আমি হাল চাষ করি, রাত্রেবেলা হাল চাষ করি, সকালবেলাকে পরীক্ষা দিই। তখন আমাদের গাড়ি চালাইতেছি, তখন ওই দিন আমার জিএসসি পরীক্ষাও কাছে গেছে গা। তখন আমার পড়ালেখা 2 মাস কোচিং পড়ছি। কোচিং করার পরে আমার একটা চিঠা ছিল, ওই কিন্তু ভালো সাজেশন দেয়। তো আমি জানি যে ওর কাছে আমি 2 মাস পড়লে, ইংরেজি গণিতটা পড়লে আমি আর কিছু লাগবে না আমার। আর আমার একটা কি যে আমি আপনার প্রশ্নটা 2-3 বার পড়ার পরে মন থেকে প্রশ্নটা কি চাই বানায় দিতাম, নিজে বানায় লিখতাম আর কিরা, কাঁথা বার হয়েছে কথা আমার পরীক্ষার হলে গিয়া। এগুলো খেয়াল করবেন। পরে আমার একটা টার্গেট কি, যে প্রশ্ন 2-3 বার পড়ার পরে আমি ইচ্ছা মতো বানায় লিখলাম প্রশ্ন কি চায়। তখন আমি ইংরেজি আর গণিতটা নিয়ে ভয় পেতাম। তখন ওর সাথে কথা বললাম, কোনো সমস্যা নাই, তোর আমি শিখা দেবো না, যা। তো 2 মাস কোচিং ওর সাথে মোটামুটিভাবে পড়লাম, পরে মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেলাম। তখন যেদিন আমার জিএসসি পরীক্ষা, ওই দিন আমি আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হাল চাষ করি, ফাইনাল জিএসসি পরীক্ষা। আমি হাল চাষ করি, রাত 12টা বাজে আসি, আসার পরে গোসল টুল করে অথবা সকালবেলা গোসল করে আমি খালি পরীক্ষা দিই। আমার বন্ধু নুর আলম নাম, ওর কাছে আমি অ্যাডমিট কার্ড দিয়ে দিই, বাড়িতে যাই, ও নিয়ে আমি ওইখান দিয়ে আমি গাড়ি চলে যাই, ওই অটো ধরে। আমি বাড়ি যাই না, আমি লেখাপড়া করি না, ওই যে পরীক্ষা যে সাজেশন এইগুলো কিচ্ছুই না, নিজে থেকে পরীক্ষা দিতেছি। আচ্ছা। তখন ওইভাবে পরীক্ষা দিলাম, সবগুলো দিলাম। তো আরেকদিন গাড়ি নিয়ে আসার সময় তখন এখানে আমার আব্বা 12টা 10টা বাজে আয় পড়ছিল যে এই জমিটা চাষ করে 1000 টাকা দিব, এটা নিয়ে তুই আয় পড়িস, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। কিন্তু পরে আর জমি বাইরে থাকে, আমার লোক করলো যে আব্বা যেতে গেছে গা, তো আমি বড় গাড়ি আর এই তো হিসাব দিয়ে আব্বা বুঝতো না, তো হেঁটে আরো 2000 টাকা আলবাইছি আসটা বা মনে করেন যে রাত্রে 12টা বাজে যাচ্ছি এই জায়গায়, এটা আমার পকেটে নিয়ে আয় পড়ছি আসতা। তখন আব্বা ফোন দিয়েছে কই তুই, আমি আরে গাড়ি তো ফাঁসে গেছে গা, আমি গাড়ি উঠাইতেছি। তখন কি ফাঁসাচ্ছে, আমি নদীর মধ্যে ফাঁসা আছি, গাড়ি গাং ফাঁসা থেকে ওই একটা কাদামাটি বালু গাছে না ঢুকায় সোজাসুজি বরাবর এদিক দিয়ে পড়ছিলাম, কিন্তু আসলে মিথ্যা কথা। তখন পরে আপনার ওরে নিয়ে গেলাম গাজীপুরে, নতুন গাড়ি নামাইলাম। নামানোর পরে হ্যাঁ বাড়ি আমি চিনি না, তো ওর সাথে বাড়িতে আসলাম, আমাদের বাড়িতে রইলো। তো রোয়ার পরে ওই নিয়ে গাজীপুর গেলাম। তখন কিন্তু আমার মনে করেন 3 বাড়িতে কেউ স্মোকিং করি না, সিগারেট তো কেউ মায়ের আনাতে পারতো না, সিগারেট ধরতেও না। ও একদিন ব্ল্যাক সিগারেট নিল, এটা মিষ্টি লাগে খায়া দেখ। তখন খাইলাম, ঠিকই তো মিষ্টি লাগে। তখন আবার খাইলাম, মধ্যে একটা টান দিই, তখন দিছি দিয়ে মোটামুটিভাবে একটা ব্ল্যাক সিগারেটে মোটামুটি শিখে ফেলছি, সিগারেট খাওয়া শিখে ফেলছি এইটা। তখন গ্রামে গেলাম, তো এইরকম সিগারেট পাওয়া যায় না, তখন খাওয়া শিখলাম 9 টাকা। তখন সিগারেট ধরলেন আপনি? সিগারেট ধরলাম। কোন বয়সে এটা? ক্লাস 9-এ। ক্লাস 9-এ 14 সালে। তখন সিগারেট ধরলাম, সিগারেট ধরে তুই নাক দিয়ে বের করবি, নাহলে স্বাদ পাবি না। তখন আস্তে আস্তে না এরকম বার করবো না, তখন আস্তে আস্তে শিখে ফেললাম খাওয়া। তখন এলাকায় আসছি, এলাকাতে তখন তখন খাইলাম নেমে করে। ওই যে বন্ধু একদম বলতেছে কি যে আয় এই বন্ধুর বাড়িতে যাই, ওই বন্ধু বলতেছে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, গার্লফ্রেন্ড মিলে চলে আসবে ঢাকা। পরে আমি গেলাম ওই ময়মনসিং, তখন আমরা 3 জন গেলাম, গিয়ে বলতেছে ওই সাথে কন্টিনিউ কথাবার্তা হইতো ওই মেয়ের সাথে। ওই বললে পরে ওই নয়নে বলতেছে কি যে উদয় ভাই ওরা তো নিয়ে আসতেছি।
আমি বললাম ভালো কথা, নিয়ে আসেন, সমস্যা কি, জানগা। কয় না নিয়ে আসবো না। কয় কী করবেন? কই ওর নানির অনেক কিছু টাকা পয়সা গহনা সহনা আছে, এইগুলো নিয়ে আত্মসাৎ করবো। এটা আপনার ফ্রেন্ড আপনাকে বললো? মানে ওই নয়নের সাথে আমার মানে কথা হইতেছে আর কি, ফ্রেন্ড না, নয়নের ফোন দিলাম আর কি, আমার বন্ধুর ফ্রেন্ড যে যাকে আপনি দেখতে ময়মনসিংহে গিয়েছিলেন তাকেই তো মূল প্ল্যানটা তো তাকে নিয়েই, মানে মেয়েটাকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে আসলে গহনা টহনা যেগুলো আছে সেগুলো আত্মসাৎ করে এগুলো নিয়ে আসবো। মেয়ে বলছে যে আমি গহনা টাকা পয়সা নিয়ে আসবো, আমার তো থাকতে হবে, খেতে হবে। নয়ন বলতেছে কি, মানে আমার বন্ধুর যে ফ্রেন্ড, মানে বলতেছে, নয়ন বলতেছে যে আমার তো টাকা পয়সা নাই, আমি তো কাজ কাম করি না, তো এখন তো আমার টাকা পয়সা নাই, তখন কি করা? তখন বললো ঠিক আছে, আমি বাড়ি থেকে আমার নানির এইগুলো আছে, টাকা কিছু আছে, 10-15,000 টাকা ওগুলো নিয়ে আসবো। মেয়েটা কার জন্য আসবে? মেয়েটা নয়নের জন্য আসবে। নয়নের জন্য আসবে। তো নয়নেরই প্ল্যান ছিল এটা নাকি অন্য কারো? নয়ন আমার সাথে বলতেছে প্ল্যান এটাই নয়নের, মানে টাকা পয়সাটা রেখে আপনারা ছেড়ে দেবেন ওই পরে। তখন মেয়ে আসলো, আসার পরে মেয়ে বলতেছে কি যে আমি তো সবকিছু আনতে পারি নাই, আমার আর 2 দিন সময় দাও। ওকে। পরে ফোনে বলতেছে আনো না, কি আনোছো? 5,000 টাকার মতো আমি আনছি, এটা তোমার কাছে রাখো, আর আমি সবকিছু নিয়ে আসতেছি, আইসা পরে একবার চলে যাবো। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা টাকা পাইছি 5,000। তখন আমরা কি করবো, আমরা 2 দিন সময় হয়েছে, তো আমরা 3 বন্ধু কি গেলাম এই ময়মনসিংহে একটা হোটেলে উঠছি। ওই টাকা পাইছি, আর টাকা আমাদের কাছে কিছু আছে, হোটেলে উঠলাম। হোটেলে উঠলে তখন হোটেলে মনে করেন যে অনেক ওই হোটেলে যখন 2জন স্টাফ আছে, স্টাফে বলতেছে কি ভাই কিছু লাগবো, কারণ আমরা বন্ধু যে আর কি, হ্যাঁ তো গাড়ির জগতের লোক, হ্যাঁ বলতেছে কি যে হ্যাঁ লাগবো, কি আছে আপনার, কি আছে নাকি, যে আছে। তখন বললো ঠিক আছে দেখান, দেখি যদি ভালো লাগে তাহলে হবে আর কি। যেভাবেই হোক না কেন আপনার জীবনে প্রথম এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, রাইট? আমি যদি ভুল না করে থাকি। ওকে, ঠিক আছে। আপনি তখন ক্লাস 8-এ পড়ছিলেন, 9-এ পড়ছিলেন। ওকে, তারপর এই জন্যই বলছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিভাবে একটা মানুষ সঙ্গদোষে ধীরে ধীরে বিপদগামিতার দিকে যায়। দেখুন, ওর জীবনে কিন্তু ড্রাগ চলে এসছে, কারণ ও ধূমপান করছে। ওর জীবনে কিন্তু অসৎ সঙ্গে গিয়ে কিন্তু অনৈতিক সামাজিক সম্পর্কের দিকেও চলে গেল, এবং অর্থ তো আত্মসাৎ করছেই কন্টিনিউয়াসলি, এবং আরও বড় বড় অপরাধের দিকে সামনে জড়িয়ে পড়বে। আমরা খুব শক্তিশালী একটা গোপন সত্য, যেটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে আমরা আছি, এবং আমরা ভয়াবহ পরিণতির দিকে একটু পরে যাব। বলুন। তখন 2 দিনের জন্য মেয়ে সময় চাইছে, 2 দিন আমরা এই জায়গায় থাকবো, আমরা প্ল্যান করলাম এটা। তা আমরা 3 বন্ধু বলতেছে কি যে কি উদয় তুমি যাইবা নাকি? আমি কই টাকা পয়সা তো আমার কাছে আছে 1,000 টাকা, তুমি তো 2 দিন থাকবেন আপনি বলছেন। কয় আমি টাকা পয়সা বাবাকে লেগে 5,000 তো দিয়ে গেছে। 2 দিন থাকবে মানে কোথায় থাকবে 2 দিন? ওই হোটেলে আমরা 2 দিন থাকবো। আপনারা মানে আমরা দেশে যাবো না, বাড়িতে যাবো না, ওখানেই স্টে করবেন? ওখানে থাকবো, ওখান থেকেই পরে আমরা যেদিকে যাই পালাবো। ওরে দিয়ে মানে ওই মেয়ের কাছ থেকে আমার প্ল্যান হলো। আপনাদের বাড়ির ঠিকানা জানতো না? না কিছুই জানতো না। যার সঙ্গে পালাবে নয়ন, তার ঠিকানাও জানতো না? না। এরকম না ঠিকানা জেনেই সে বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে এনে একটা ছেলের হাত ধরে সংসার করতে আসছে। বিশ্বাস মানুষ কতটা বোকা হতে পারে, মানে আর কিছু বলার নেই। বলুন। তারপর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পরে মেয়েকে ফোন দিল যে আমরা তো যাই নাই। মেয়ে বলে কেন যাও না কেন? যে এখান থেকে যাবো আসবো, যাওয়ার দরকার নেই, আমরা ময়মনসিংহে রয়েছি আর কি। মেয়ে বলছে বিকাল দেখা করো। গন্ডিকে মেয়ে আসলো, ও নানির কাছে বললো যে আমি ওদের আসতে, তো দেখা করে চলে আসতেছি। তো নানি কিছু বলে নাই, নানির সামনে আমাদের রেকর্ড মানে আমাদের লাউডস্পিকার। বাবা মা ছিল না? ও নানি বাড়ি থেকে লেখাপড়া করতো। বাবা মা কি মানে টেক কেয়ার করতো না, খোঁজ খবর রাখতো না, একদম এরকম ছিল? বাপ মার কথা কোনদিন তুলে নাই ওই মেয়ে, কোনদিন বলেও নাই। আমার বাপ মাকে সবকিছু নানি হ্যান্ডেল করতো আর কি। নানি বললো আচ্ছা ঠিক আছে যা, চালু হয়ে পড়িস। তখন অনেকগুলো কথাবার্তা বললাম, সন্ধ্যার সময় হয়ে গেল, আমরা আবার চলে আসলাম হোটেলে চলে আসলাম। তখন ওই দিন আমাদের 2,000 টাকা চলে গেছে। তেমন কই না আজকে আর দরকার নেই, আমরা ওখানে থাকবো, থেকে আবার কালকে তো মেয়েটা আসতেই আছে। রাতে 12টা বাজে ফোন দিচ্ছে মেয়ে যে আমি এখন বলে এখন চলে আসতে পারবো। পরে নয়ন বলতেছে না এখন আসার দরকার নাই, আমরা কালকে সকালে ভোরে তুমি চলে আসো। কয়দিনের সম্পর্ক ছিল নয়নের সঙ্গে? 2 বছরের সম্পর্ক। 2 বছরের সম্পর্ক ছিল। তখন সকালে ভোরে মেয়ে ফোন। নানি তো আপনাদের সাথে বিয়ে মানে নয়নের সঙ্গে তো বিয়ে দেওয়ার কথা বলেছিল, হ্যাঁ, এবং রাজি ছিল, মোটামুটি রাজি ছিল, কিন্তু আপনাদের উদ্দেশ্য ছিল মূলত এই অর্থ আত্মসাৎ করা। তখন ওই নিয়ে আসছিল নানির গহনা টহনা আর কিছু টাকা পয়সা, প্রায় 20-30-35। আমি মেয়েটাকে কেন বোকা বলবো না? দেখুন, যেখানে নানি বা পরিবার রাজি ছিল এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সেখানে এই মেয়েটার কেন বাড়ি থেকে পালাতে হবে? কেন অর্থ আত্মসাৎ করে বা চুরি করে এই ছেলেটার সঙ্গে, যে ছেলেটাকে সে জানে না, শোনে না, কোথায় থাকে জানে না, এবং শুধুমাত্র বিশ্বাসের জোরে, শুধুমাত্র ইমোশনকে ভর করে এরকম ঘটনা? এবং এটা কিন্তু আমাদের সমাজে নতুন না, এরকম অহরহ ঘটনা ঘটে। আমরা হয়তো ওইভাবে ফোকাসড হই না, এভাবে বড় বড় গণমাধ্যম, বড় প্ল্যাটফর্মে এই জিনিসটা আসে না, কারণ আমি জানি যে রেডিও একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এই রেডিওতে কান পেতে থাকেন, শোনেন তারা। তো সেই জায়গাটি থেকে এই গল্পটি আমাদের অনেকখানি সচেতন করবে আজকে, কারণ ঘটনা কেবল শুরু হয়েছে মাত্র। বলুন। আমরা মেয়েটাকে সকালবেলা উঠে আমরা ঘন্টি গেলাম, তখন বললাম যে ঘন্টি যাবো, ঘন্টিকে যদি কেউ দেখে ফেলে, তা আমি বললাম যে আমরা ময়মনসিংহ চৌরাস্তায় আছি, তুমি ঘন্টিতে এদিকে চলে আসো। তখন বলছে কোথায় যাবা?
তখন বললাম যে আমরা কিশোরগঞ্জ চলে যাবো। ওই গার্লফ্রেন্ডে বলতেছে কোথায় যাবা, তখন নয়নে বললো যে আমরা কিশোরগঞ্জ চলে যাবো। মেয়েটা বলছে যে সে ঢাকাতে যাবে। নয়নে ঢাকা যাওয়ার দিকে। নয়নে বলছে এখন আমাদের বাড়িতে নিয়ে যাবো তোমারে। নয়নে প্ল্যান ছিল যে আপনার যে বাড়িতে যদি না বলি তখন তো মেয়েটা যদি না আসে আর এগুলো না আনে তখন তার এক ঝামেলা, তখন বলবো যে তোমার নিয়ে বাড়িতে চলে যাবো, তখন তো মেয়েটা সব কিছু নিয়ে আসবে। ওকে। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে বাড়িতে তুমি যদি নিয়ে যেতে পারো আমারে, আমি যাবো, সমস্যা নেই। তখন মেয়ে বেরিয়ে আসলো, আমরা 9টার দিকে মেয়ের সাথে অ্যাড হলাম। অ্যাড হয়ে গাড়িতে উঠলাম আর নামছি ঈশ্বরগঞ্জ। কিশোরগঞ্জ না নামে ঈশ্বরগঞ্জ নামছি। ঈশ্বরগঞ্জ নামার পরে কয়জন ছিলেন আপনারা? আমরা তিনজন ছিলেন। আচ্ছা, তিনজন ছিলাম। মেয়েটার হাতে কোনো সেলফোন ছিল না? সেলফোন আছে, সেলফোন নয় না নিয়ে আসে, নিয়ে নগদে বন্ধ করে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন নিয়ে বন্ধ করে মোবাইল ফোন নিয়ে পকেটে করে রাখছে নয়। এখানে আমার এখন দুপুর হয়ে গেল। দুপুরের সময় বলতেছে কি যে মেয়ে বলতেছে যে তুমি বাড়িতে গেলে বাড়িতে নিয়ে যাও, আর না ঢাকা গেলে ঢাকা চলে যাও। কি আনসার দেওয়া আগে নয়নে বলতেছে। সুমনে বলতেছে কয় তুমি তো মেয়ে মানুষ, তোমার কাছে তো থাকার দরকার নেই, আমাদের কাছে দাঁড়াও। তা আমি কিন্তু ওদের পিছনে, আমি বলতেছি দিয়ে দেন না, আপনার সমস্যা কি, আপনি কি পরিচিত না? হ্যাঁ পরিচিতই তো। তাহলে আমি এরকম কথা চিন্তা। পরে মেয়েটা কী করছে, ওর ব্যাগ থেকে আপনার গহনা আনছে আর আপনার 35,000 টাকা, 33,000 টাকা আনছে চুরি করে টাকা আনছে। আপনার অনেকগুলো ব্যাংক থেকে উড়াইছে মানে টাকাগুলো আগে। তো আপনার ব্যাংকের সেল টিলও আছে, ওই দেখলাম 50 টাকা বান্ডিল আছে, একটা 100 টাকা বান্ডিল, এইগুলো খুচরা আছে 1000 টাকা, সব মিলাই আর কি। তখন সুমনের কাছে দিল, আমার কাছে 50 টাকা বান্ডিলটা দিল। তখন আমি রাখলাম এটা। তাই আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তাহলে এটা তো 5,000 আছে, তা 5,000 আছে, আচ্ছা ওরা যদি কোন জায়গায় চলে যায় আমি বাড়িতে যাবো, সমস্যা নেই। তো সুমন কিন্তু আমার বাড়ি চিনে, আমার বাড়িতে গাড়ি চালাইছে, আমি হার বাড়ি কিন্তু চিনি, হার বাপের ড্রাইভার ছিল, কিন্তু হ্যাঁ বাড়ি বসে এই যে কিশোরগঞ্জ, কিন্তু ওর বাড়িতে আমি যাইনি। তখন বলতেছে কি যে ঠিক আছে। তখন আসরের দিকে কয় খাওয়া দাওয়া করবো, মেয়ে খাওয়া দাওয়া করবো। তখন আমরা 4 জন কি বলবো, তখন বলবে যে আমরা স্বামী স্ত্রী। পরে কি করছি, এক চুরি কিনছি, চুরি কিনে পরে মেয়েটাকে চুরি পড়াইছি হাতে। ওকে, যে স্বামী স্ত্রী পরিচিতি ব্যবস্থা। তখন গিয়ে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তখন আমরা আবার আপনার নেত্রকোনা গেলাম। নেত্রকোনা গেছি, নেত্রকোনা বলতেছে কি যে আমরা তো এইদিকে বাড়িতে যাবো না, বাড়িতে তো শুনছি আব্বা আম্মা শুনছি, এখন তো সমস্যা। নয়নে বলতেছে। তখন নেত্রকোনা আসলাম, সমুগঞ্জ থেকে নেত্রকোনা আসলাম, প্রায় সন্ধ্যার দিক হয়ে গেল। সন্ধ্যার দিক হলে আমাদের প্ল্যান হলো যে নেত্রকোনার থেকে হয়তো কলমাকান্দা এদিকে দিক নিয়ে যাবো, ওদিক নিয়ে মেয়েটারে কোনো রকম যদি এইগুলো নিয়ে মানে মেয়েটার এক জায়গায় বসা রেখে আমরা চলে আসবো। আর নয়নে বলতেছে না চলে আসবো ঠিক আছে, যদি আমার ছবি টবি আছে, আর যদি আমাকে যদি ওরা বের করে ফেলে মেয়েটাকে মেরে ফেলবো। ওকে, কন্টিনিউ করেন। হ্যাঁ বলেন। তারপর আমি ডরাই গেলাম, আমি যাবো না। পরে খেলে দিয়েছে না, তোরে ভাষায় তুমি বললাম খেলে আমি কি করছি, না তুই যাইবি। তো আমি বললাম মারামারি দরকার না, ওর কাছে নিয়ে টাকা নিয়ে আমরা ওই বাড়িতে চলে যাবো। মেয়ে তো আমার বাড়ি ছিল না, আমার মেয়ের কাছে আমার ছবি আছে, যদি মেয়ে এই নানা নানি আমার তো বের করে ফেলে। এখানে আমি একটু পজ দিয়ে আমি একটু পেছনে যেতে চাই। ঘটনা কি ঘটেছে আপনারা কিছুটা অনুমান করতে থাকেন। পজ দিচ্ছি এই কারণে যে একটা মেয়ে একটা ছেলের 2 বছরের সম্পর্কে তার বাড়ির খবর জানে না, কিচ্ছু জানে না, এবং না জেনে বাড়ি থেকে চুরি করে সে কেন নয়নের হাত ধরে বের হলো, আমি ওর কাছ থেকে কিছুটা জানবো। একটা হচ্ছে যে নয়ন কি এই ধরনের ঘটনা প্রথম ঘটিয়েছে নাকি এর আগেও অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে? না, আমি যতটুকু জিজ্ঞাসলাম সে প্রেম করতো, এরকম র্যান্ডম মোবাইল এরকম প্রেম করতো, কিন্তু এরকম ঘটনা কিন্তু এরকম অন্য মেয়েরা কিন্তু এরকম দেয় না। হ্যাঁ বলতো যে অন্যরকম মানে এরকম মেয়েরা কোনো সময় বিশ্বাস আমার করে নাই। তো আলটিমেটলি এই মেয়েদেরকে সে নাম্বারগুলো পেতো কোত্থেকে? আন্দাজে নাম্বার তুলতো, আন্দাজে নাম্বার ডায়াল করতো, করে সে এই কাজ করতো। ওকে, তখন নয়নে বলতেছে কি যে ওরা নিয়ে এদিকে যাবো। তখন বলতেছে আমি তো মানে আমি এই সময় কিন্তু আমি চিনি না ওইদিকে কিছু চিনি না। তখন বলতেছে কি যে নেত্রকোনা চিনি, নেত্রকোনা কলমাকান্দা বলছে এত ভাঙা রাস্তা, আমরা কিন্তু এইখান থেকে বলছে ভাঙা রাস্তায় এখানে বন আছে, তা বন্ধে যাবো। তো বন্ধে গেলে বলতেছে যে এই জায়গাতে বন আছে, কোনো সমস্যা হতো না। আমি বললাম দেখ কোন সমস্যা হইতেও পারে, না দোষ কোনো সমস্যা নাই। হ্যাঁ করছে সময় আরে দোষ কোনো সমস্যা নাই তুই। তখন গেলাম, সিএনজি উঠলাম। পরে বলতেছি কি ভাই নেত্রকোনা কলমাকান্দা ভাড়া কত? বলছে ভাই 80 টাকা। ভাই ওই 80 টাকা বুঝি না ভাই, আমরা 3 জন যাবো, 3 জনে কয় টাকা দিব রিজার্ভ? তখন বলতেছি কি যে আমাকে দিলে আপনার যা ভাড়া আসে তা দিবেন। না তাহলে আপনার অন্য গাড়ি যান, আমার সিট যেহেতু খালি যাবেন, আপনার লুক নেন। আমাকে তো লুক নিতাম গেলে, আমরা তো 3 জনই গেলাম। মেয়েটা বললো সন্দেহ করেনি আপনাদের 3টা ছেলের সঙ্গে একটা মেয়ে? না, হাতে চুরি পড়া, আমরা তো বাড়িতে যেতেছি, মেয়ে আমরা বাড়িতে যেতেছি, আমাদের পরিচয়। আচ্ছা, তখন চেঞ্জ হলে কিছু জিজ্ঞেস করলাম, বাড়া সারা ওর সাথে মাত করলাম। তখন আমরা চলে গেলাম, যেতেছি। যাওয়ার পরে এই সুমন আমরা মানে এরকম দুষ্টমি করতেছি, এই বেটা তোর শ্বশুর বাড়ি এত ভাঙা সাঙা রাস্তা গেলে গা
মানে হেরা করতেছি আর কি, হেরা করতেছে শ্বশুর এই জায়গায় করা, মানে আমরা দুষ্টুমি করতেছি আর কি, এগুলো করে মানে মেয়েটা বুঝতে পারেনি যে সিনগুলো বুঝতেছে না যে আমরা আপনারা যখন এই যে ইনস্ট্যান্টলি মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করছিলেন, তো তখন কি আলটিমেটলি মেয়েটাকে দূরে রেখে কোথাও? হ্যাঁ, দূরে এই যে মেয়েটাকে খাওয়া দাওয়া করে আমরা যখন দুজন বেশি নিয়ে গেছিলাম, তিনজন, তখন মানে প্ল্যান করতেছি আর কি। মেয়েটা ট্রেনে বসে গেছিল ওই সমগঞ্জ, যখন বলছিলাম আর কি যে সমগঞ্জ থেকে মেয়েটা নেত্রকোনা নিয়ে কলমাকান্দার দিকে এদিকে যাবো। ওকে, তখন মেয়েটাকে নিয়ে যাইতেছি আমরা, যাওয়ার পরে আপনার সাড়ে আটটার দিকে নামছি ওই জায়গায়। তখন তো আপনার দেখি কুয়াশায় পড়ছে মোটামুটিভাবে, গাড়ি ঘোড়া টুকটাক চলে। এবারে আমি নয়নকে বললাম, নয়ন তাহলে এখান থেকে মেয়েটার কাছে সব কিছু নিলাম, তো মেয়েটা এবার থুয়ে যায়, কোনো না থুয়ে গেলে সমস্যা। তখন কী করলো, মেয়েটা কয় না এই গানে রাখতো না, তাহলে যাবো গা, যা আবার এই সমুখে যাবো। হ্যাঁ, আগে কোথায় না সমুখে যাবো গা, বাইর যাবো গা, মানে মেয়ে বলতেছে না, চিলাই করতেছে বাইর যাবো গা। তখন আবার এক বাসে উঠে আবার সমুখে নামলাম, মানে আইসা বললাম এখান থেকে এখানে ওইব না, মানে ওই জায়গাটা চয়েস না। হ্যাঁ, মানে আমরা যে কোন জায়গায় যাবো, মানে এক জায়গায় পালাবো, এরকম কোনো চয়েস জায়গা নাই। তখন এখান থেকে চলে আসলাম, আসার পর সমুগঞ্জ চলে আসা আবার আমার কিশোরদের দিকে রওনা হলাম একটা অটো দিয়া। তখন আপনার ঈশ্বরগঞ্জ পার হয়ে রাত হয়ে গেছে, রাত্রেবেলা আমরা প্রায় 10:30 11টার দিকে এবার চলে আসলাম। বারবার আপনি ঘুরছেন, এটা তো সন্দেহ হওয়ার কথা যে তোমরা কেন আমাকে নিয়ে যাচ্ছ না, কোথায় নিয়ে যাচ্ছ? মেয়ে বলতেছে যে এখানে আপনি গেলাম বলে, মানে ও মেয়েকে বলছে যে আমার আব্বা আম্মা জানতে তো ভাই যাওয়া যেত না। ওকে, আর এখানে এটাকে ম্যানেজ করে ফেলা। আর ওই বলতেছে আমার বোনের বাড়ি না এই জায়গায়, কলকাতা আমার বোনের বাড়ি, মানে নয়নে বললো। তা আমাদের দূরে রেখে কিন্তু বলছে ঈশ্বরগঞ্জ পার হয়েছে, আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে নামাইছি আমাদেরকে, আমাদের মেয়ে কোথাও আমাদের কিশোর চলে এসেছি, আমার বাড়িতে যাবো গা। ঠিক আছে, বাড়িতে যাবো যাবো। তখন দোন চাকে দিয়ে দিতে অনেক অনেক খাল পাড়াইতে শুধু খাল, এই খাল পাড়ে আমরা কিন্তু একটা বাঁশের ফুল আছে, এই ফুলটা পারবো। তো বাঁশের ফুল পাড়াইতে দিয়েছি আমরা, তো আমাদের কাছে গয়না টনা সব। নয়নে করতেছে কয়েক তুই চালিয়া, মানে আমাদের কাছে তোমার আগে যাক, তোমার তোর গার্লফ্রেন্ড তুই লিয়ে যাবে আগে, আমরা এরকম লেগে আমরা আগে তোরা যা। তো আমরা 11 সাড়ে 11টা। কিশোরগঞ্জে কি ওদের বাড়ি ছিল? তার কিশোরগঞ্জ, নয়নের বাড়ি কিশোরগঞ্জ। আচ্ছা, কিশোরগঞ্জ একটা কিশোরজি। ওকে, তখন ওই খাল পাড়াইতেছি, তো নয়নে কি করছে, ওই পিছন থেকে মেয়েরা হাত ধরছে না, মেয়েটা ধাক্কা মারা পানি ফালাইছে। নয়নে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলেছে না নয়নকে? নয়নে ফালাইছে, মেয়েটাকে ধাক্কা মারে পানিতে, খালের মধ্যে পালাই দে। নয়নে কি করছে, মেয়েটা বলছে কে তুমি আমাকে পাল্লা কেন? মেয়ে বলতেছে আরে আমি কি পালছি, আমি তুমি পালি নাই, তুমি মানে তুমি আমাকে হাত দেওয়া নাই কেন, তুমি পড়ে গেছো, তুমি তো আমার হাতে ফেলে দিছো। কাছে ঠিক আছে উঠে আসো। তখন মেয়েটা কোনোরকম উঠে আসলো, আসার পরে এদিকে আপনার দোন জায়গাত, কিন্তু সাইডে কিন্তু আপনার ওই জমির সাইডে কিন্তু দোন জায়গাত করে আর কি, দোন জায়গার সাইডে যায় আমরা রাত্রে কিন্তু এই আমাদের চিনি না যে কই যেতেছি আমরা, আমাদের কথা হলো নয়ন করতেছে মেয়েটা মেরে ফেলবো। তখন মেয়েটাকে মেয়েটাকে সামনে যাবো, মেয়েটা আমার ফোন দাও। তখন নয়নে করলো না তোমার ফোন নাও, আমার ফোকাস জ্বালাবো, ফোনে ফোকাস জ্বালাবো। তো মেয়েটা ফোনে রাস্তার সামনে দেখা যাচ্ছে কিছু, তাই ফোকাস জ্বালায় আমরা সামনে হাঁটি। মেয়ে বলতেছে তুমি তো আমার ভিজালা, কাপড় চোপড় কিছু আনি নাই, খালি একটা কাপড় আনছি, কিন্তু এখানে কাপড় আনছি। হ্যাঁ, তাই একটা কাপড় আনছি, কিন্তু আমি কাপড় পরতে পারবো না। ছিল কামিজ পরে মেয়ে আসছে, মেয়ে কিন্তু বুকটা টুকা কিছুই নেই। তখন চলে আসলো সামনে, ফোন দিল হাতে, ফোকাস দিলে পর মেয়েটা বলতেছে, মেয়েটা উল্না দেয় গলা আমাদের ধরে রাখছে নয়নে ধরার পরে নয়নে বলছে কি সে, মানে মেয়ে বলছে, মেয়ে মানে হাত নেবে ধরতে টান দেওয়ার পরে মেয়েটাকে এমনভাবে ধরছে। দিস ইজ রিয়েলি ইনটলারেবল, কজ মানুষ যখন অপরাধের মধ্যে জড়িয়ে যেতে থাকে, একটা অপরাধ থেকে বাঁচার জন্য আরও একটা বড় অপরাধ করতে হয়, একটা ভুল থেকে বাঁচার জন্য আরও একটা বড় ভুলের দিকে যেতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখুন, এদের প্রথম প্ল্যানটা ছিল অর্থ, লোভ, যেভাবেই হোক মেয়েটাকে নিয়ে আসবে, নিয়ে এসে মেয়েটার কাছ থেকে অর্থ নিয়ে ওরা মেয়েটাকে বিদায় করে দেবে। কিন্তু যখন দেখলো যে না, মেয়েটার কাছ থেকে অর্থ নিয়ে বিদায় করতে গেলে ওরা নিজেরা বিপদে পড়বে, তখন ওরা প্ল্যান করলো মেয়েটাকে মেরে ফেলবে। দ্য ভেরি ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আমাদের ফার্স্ট এপিসোডেও কিন্তু আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে না, আমাদের অর্থের প্রয়োজন, কিন্তু একে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের বিপদ ঘটে যাবে, যেটা ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিল আমাদের প্রথম গেস্টকে, সিক্রেটসের প্রথম গেস্টকে। এবং এর ক্ষেত্রে ব্যাপারটা একটু পরোক্ষ, নিজে জড়িত না, কিন্তু এ যাদের সঙ্গে মুভ করছে তারা এটার সঙ্গে জড়িত, এবং তারা অপরাধ করলে ও নিজেও জড়িয়ে যাবে। বড় ফিরছি উদয়ের কাছে। উদয়, যেখানটায় আমরা ছিলাম, যে আপনারা যে কোনোভাবে হোক মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন, তখন মেয়েটাকে ওরা মেরে ফেললো, মেরে ফেললো মানে যেভাবে আপনি দেখেছিলেন যে ওই ওড়না দিয়ে ওটা মেয়েকে আপনার সামনেই ঘটনাটা? আমার সামনেই। তখন আমি পিছনে, ও নদী পার হয়েছে, ওর নিয়ে পারেছে, আমি ওই পারে খারাপ। আশেপাশে কোনো লোকজন কেউ নেই, রাত্রে 11:30 বাজে সময় কেউ নাই। তো মানে ওখান থেকে বলছে যে আমরা কিছু সতর্ক হন মেয়েরা, কারণ যারা এই অনুষ্ঠানটি শুনছেন আমি জানি অনেকেই অনেক বেশি ইমোশনাল এই লাভের প্রতি। আমরা জানি যে লাভ রানস ব্লাইন্ড। আমি এরকমও পেয়েছি যে একটা ছেলে কন্টিনিউয়াসলি মেয়েটার ক্ষতি করছে, এটা জানার পরেও সে তাকে ভালোবাসে। এখানে আসলে কোনো যুক্তি খাটে না, কিন্তু জেনে শুনে নিজের জীবনটাকে এভাবে মানে
জীবন তো আসলে এতটা সস্তা না, আমরা পৃথিবীতে এসেছি কোনো না কোনো কাজের জন্য। মানে কি বলবো, নাথিং টু সে। বোকা কেন হয় এতটা মানুষ? যে শিকারী সে তো শিকার খুঁজবেই, কিন্তু আমরা এত বোকা বোকা কেন যে এত মানে সহজেই শিকারীর খাবার হয়ে যাই? তখন মেয়েটাকে মেরে মেয়েটাকে নিয়ে আমরা আবার চলে আসলাম। মেয়েটাকে নিয়ে আসলেন? মেন রোডে চলে আসলাম। মেয়েটাকে নিয়ে কিভাবে আসলেন? রাত্রে আমরা 3 জন মেয়েটাকে নিয়ে মেন রোডে চলে আসলাম। তখন ওরা বলতেছে মৃত মানে লাশ নিয়ে চলে আসলাম? লাশ নিয়ে চলে আসলাম। আইসা আমরা বলতেছি লাশ কি মানে কাঁধে করে নিয়ে আসলেন? কাঁধে করে দুই কাঁধে করে নিয়ে আইছি। আপনাদের মানে যে কোনো ভাবেই হোক তো এটা তো রিস্কের অনেক ব্যাপার ছিল, যে কেউ দেখে ফেললে। এই আমরা যে জায়গায় আছি এটা বন, এখানে কোনো রিস্ক নেই। আর নয়ন ওই জায়গাটা আগে থেকে প্ল্যান করে রাখছিল, এখানে কোনো রিস্ক নেই। মেয়েটাকে এনে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন নয়নে বলতেছে যে এইভাবে নিয়ে আসবো। তখন আমরা নিয়ে পের করে নিয়ে মেন রোডে চলে আসলাম। মেয়েটাকে নিয়ে মেন রোডে নিয়ে আসলাম। আর আমার কাছে বলতেছে কি ব্যাগটা একটু ধর। নয়নে বলতেছে আর সুমনে বলতেছে ব্যাগটা একটু ধর। প্রিয় শ্রোতা, আমরা এখানে যেই শব্দটা এখানে ব্যবহার করেছি, এটা হচ্ছে ওই লাশটাকে নিয়ে ওরা পরবর্তীতে কি কৌশলে নিজেরা সেভ হয়েছে সেটা আমি এখানে আপনাদের সামনে আনছি না, কারণ আমরা জানি যে অনেকেই এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করতে পারে। সো আমরা আমাদের রেডিও কন্টেন্টের জায়গাটা থেকে একটু সচেতন থাকার চেষ্টা করছি। ওকে, হ্যাঁ। তারপর দিয়ে আসলাম। তখন মানে ওই জিনিসটা যেটা আপনারা প্ল্যান করেছিলেন সেটা আপনারা করলেন? হ্যাঁ, আমরা প্রায় বেশ 2-3 কিলোমিটার পর্যন্ত দৌড়ছি একটা না সবাই। কিন্তু এই সময় টাকা পয়সা সবকিছু আমার কাছেও দিছে, ওদের কাছে রয়েছে, গহনাও রয়েছে, কিন্তু এতটুকু ভাবে না। আমরা 3 জন একসাথে দৌড়তেছি। আচ্ছা, আপনি ও না হয় একটা এটার মধ্যে জড়িয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু আপনার তো একটা বিবেক কাজ করা উচিত ছিল। না, আমি তো এখানে যদি আমি ফলস করি তাহলে আমাকে ফাঁসা দিবে, বলছে তোর উপর দোষ দেবো। আমরা 2 জন যদি একত্র হয়ে যাই, তুই একা কি করবি? দোষ কিসের দেবে? যে তুই মেয়েটাকে মারছস, আমরা ছিলাম না। মানে এই জন্য আপনার বাধ্য হয়ে এটা করতে? আমি বাধ্য হয়ে আমি আর কিছু বলি না, ওদের পিছন দিয়ে খালি দৌড়ছি, আর ওদের যেগুলো বলছে আমি খালি এগুলো করে গেছি। তখন আমরা সামনে গিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আমরা আবার চলে আসলাম না ওই বরফুল থেকে। আমি আবার ওই আমার কাকার বাসা আছে, কাকার বাসাতে সকালে রাত্রে গিয়ে রয়েছি। জি, ফোন দিলাম কাকারা, কই এত কই আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, বাসাতে রইলাম। রোয়ার পরে আর ওরা গেছে ওদের বাড়িতে। তো এখান থেকে আমরা ভাগাভাগি 3 রাস্তায় মোড় থেকে আমি গেলাম শহরে, ওরা গেলে ওদের বাড়ির দিকে। তখন আমি সকালবেলা উঠে রাত্রে যে ঘুমাবো, তাহলে আমার খালি মানে আর কিছু বলে না, কাকা কিছু খাবি? আমি না খাবো না, মানে আমার শরীর এত হিট হয়েছে, মানে আপনার গরম লাগতেছে, মানে যে কি একটা অস্থিরতা ভাব। তখন শুয়ে রয়েছি, কিন্তু আমার ঘুম হচ্ছে না। সকালবেলা কোনো রকম উঠা আমি বাড়িতে চলে যাবো। পরে আমি বাড়িতে চলে আসলাম। আইসা খালি ওই সকালবেলা আমার যেতে কি তুই গেলে আবার কোথায় গেলে, মানে এইগুলো জিগাইতেছে। আর ওই সময় আমি কি সমস্ত মানে গিয়ে বাড়িতে যখন গেছি, তখন আমরা সিগারেট ফ্যাকেট নিয়ে গেলাম। আমাকে অন্য কিছু না, শুধু টাকাই দিছে। টাকা দিছে আর আমার কিছু ইনভেস্ট ছিল আর কি। টাকা দিছে, টাকা নিয়ে আমি বাড়িতে চলে আসছি। আমি সিগারেট মানে এই সকাল থেকে খালি ঘরে রুমে বসে, বাংলা ঘরে বসে আমার নদীর পাড়ে বাংলা ঘর ছিল, এখানে বসে সিগারেট খেয়েছি। আর খালি ভাবতেছি, ওরা আমার ফোন দিছে, কিরে কিছু হয়েছে? আমি না কিছু হয় নাই তো বলতেছে। আমি বললাম না কিছু হয় নাই, আসি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না। পরে বলতেছে আমরা খবর নিছি, এটা সমস্যা হয়েছে না, সমস্যা নাই। তখন বললাম যে ঠিকই নাকি, একটু মনে বসে যে কোনো সমস্যা নেই। তখন আমরা কিন্তু বাড়ির থেকে বেরোই না। আমি কিন্তু ওই খুলনার দিকে গাড়ি নিয়ে যেতাম, আমাদের তারাল থেকে মানে বাচ্চা একটা মানে টিপ নিয়ে যেতাম খুলনায়। তখন এই রাস্তায় যেতে হয়, ঘন্টি দিয়ে যেতে হয়। তখন তো আমার ভয় লাগে। তখন আপনি গাড়ি চালাতেন? আমি আমার নিজের গাড়ি আছে, নিজের গাড়ি চালাতাম। পিকআপ চালাতেন? এই পিকআপ আপনি লোক নিয়ে যাতায়াত করতেন? না, ওটা মালামাল যাতায়াত করতেন। তখন আমি মানে খুলনা গেলে আপনার টাঙ্গাইল দিয়ে মধ্যপুর ওইখান থেকে যমুনা উঠতে হয় আর কি, এই ঘন্টি দিয়ে যেতে হয়। আপনার তো ওই বয়সে লাইসেন্স ছিল না? লাইসেন্স ছিল না, তারপর আপনি হাই রোডে গাড়ি চালাতেন? হ্যাঁ, মামলা আমার ওই খুলনা থেকে ঘুরে আসলে আমার 2000 টাকা মতো পুলিশ বিজেত। 2000 টাকা পুলিশ দিতাম, এই 100, 200, 50। অপরাধ কত ভাবে হতে পারে দেখেন। একটা যেটা হচ্ছে সমাজ যদি প্রশ্রয় দেয়, আইন যদি প্রশ্রয় দেয়, আইন তো আসলে প্রশ্রয় দেয় না, আইন যারা এক্সিকিউট করবে তারা যদি প্রশ্রয় দেয়, তাহলে অপরাধী না হয়ে যায় কোথায়? বলুন। তারপর আমি ওই দিন আব্বা বলতেছে যে খুলনারে তুইব। আমি বললাম না, আমি যাবো না। ড্রাইভার নাই তো, ড্রাইভার পাই না, তুই যাইতে না কেটে দেবো, তুই গাড়ি চালা, তুই যাইতে না, টিপ রাখে আমি বেড়ানের। বলছে আমার একটা স্টাফ ছিল, কৌশল আপনি গাড়ি চালাচ্ছেন কেমনে, মানে আপনি ঘুমাইতেছেন না? আমি না বেড়ে ঘুমাইতেছি না, মানে আমার এত ঘামতেছেন কেন? কিন্তু আমি যে রাস্তায় যাইতেছি রাস্তাটা আমার ভয় লাগতেছে। মানে ওই রাস্তায় ঘটনা ঘটেছে? এই রাস্তায় ঘটনাটা ঘটছে। আর ওই মেয়েদের বাড়ির সামনে দিয়ে যাবো, যদি দেখে ফেলতে পরে আমার বলবো এই তো আমার মানে যদি বলে আর কি আমাদের, তখন আমি কি জব দিব? তখন তো খুব টেনশন আছে। তখন নান্দাল পার হয়ে আমি ওই সাইডে গ্লাসের মধ্যে আপনার গামছা দিয়ে মানে গ্লাসটা ঘুরে ফেললাম, যে আমার জীবন না দেখে আর কি, সামনে থেকে ফলো করে দেখা যায় না আমার গ্লাসটা যেটা গাড়ি। তখন আমি ময়মনসিং দিয়ে এই ঘন্টি দিয়ে যাচ্ছি,
গুনটি দিয়ে যাচ্ছি, সে মনে বন্ধু কই, আমি বললাম যে গুনটি কই, কি করছি গুনটি আমার বলতেছে। তো গেলাম আমি কোনো রকম গিয়ে মানুষের ক্রস করে, মানে ঘন্টি এখন কোনো রকম কী হবে তা যায় না, গাড়ি ঘোড়া কি সামনে ভাঙ্গাম নাকি নাকি এরকম মানে একটা ভাব। তারপর একটা অটোর মধ্যে আমি লাগাই দিয়েছি, লাগাই টানতেছি গেছে মানে 60-70 গাড়ির টান। তখন এটা ঘন্টি ফাইলাম, তখন একটু মোটামুটি একটা টাঙ্গাইল মধুপুরের ঘরে আসলাম, মানে এখান থেকে মানে একটু কন্ট্রোল হয়েছে। তখন আমি গাড়ি ঘর থেকে এখান থেকে টিপ দিয়ে চলে আসলাম বাড়িতে আসা। আর এই সময় রাত্রেবেলায় গেছি। তো বাড়িতে আসলাম, আসার পর মনে করেন যে বহুত সিগারেট মিগারেট তো ওই শিখাইলো। মাঝে মধ্যে আমার বন্ধু আসলো, ওই গাঁজা খা, আমি গাঁজা খাবো, আমি এইগুলো লাইফে খাই নাই, কারণ না একটু খায় দেখ ভালো লাগবো। তখন ওরা বানাসানা দিছে, আমি 2 টান দিলাম, দেওয়ার পর দেখি যে না মানে মুখে একটা ঠান্ডা ভাব মানে এরকম আছে। তখন আমি আবার টান দিলাম, টান দেওয়ার পর যে আমি মোটামুটিভাবে গাঁজার নিশাও চলে গেলাম। ক্লাস 9-এ পড়েন তখন আপনি? ক্লাস 9 থেকে 10, মানে ক্লাস 9 শেষের বছর পড়াশোনা করছেন, এগুলো করছেন? এইগুলো করতেছি, ব্যবহার করতেছি। তখন আপনার খাবার সে ব্রিজ পরে করলাম আমি, মানে বেশি গাড়ি ছিল তো, তখন মাথা আমার করতেছে, অ্যাক্সিডেন্ট করলেন? আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করলাম। ট্রাকটা নেবার পরে আপনি উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছিলেন এবং আপনি অ্যাক্সিডেন্ট করছি। তখন আমি আবার আরেকটা গাড়ি নিলাম, লাইসেন্স নেই আমার, গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আবার ওই আপনার ওই কারণ বাজার করে গেস্ট আছে আমার, তো আবার নিশা হয়েছে ওই যে নিশাটা, ওই যে হোটেলের নিশা। তখন আমি এই পর্যায়ে মনে করেন যে আমি একটা পর্যায়ে চলে গেলাম, মানে এটা আমার লাগবেই। কন্টিনিউ টাকা পয়সা যাই কামাইতাম, বাপ মারা দিতাম 2-4-5 হাজার টাকা দিতাম, আর বাকি টাকা আমি উড়াইতাম। আর আমার কিছু টাকা ছিল ব্যাংকে। ওই সময়টাতে আপনার এগুলো আপনার রেগুলার যাতায়াত ছিল? এই সপ্তাহে 1-2 দিন এরকম হইতো। টাকাও কামাইছি, 2 টাকা কামাইছি, এখান থেকে ফিরতে মহাজনে বুঝাইছি না। বয়স দেখেন মাত্র কত অল্প বয়স, ক্লাস 10-এ পড়ুয়া একটা বয়স। ওই সময়টাতে ও ড্রাগ নিচ্ছে, ওই সময়টাতে ও খুনের মতো একটা দুর্ধর্ষ কাজে জড়িয়ে গেছে, ওই সময়টাতে সামাজিকভাবে অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে গেছে। এবং এই ছেলের সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে বয়সের দিক থেকে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। বিকজ অফ ওর লাইফে কোনো মেন্টর ছিল না। মেন্টর বলতে আমি যেটা বোঝাচ্ছি যে গাইড করার মতো কেউ ছিল না। আপনাকে কেউ বলতো যে এরকম হতে হবে জীবনে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ভালো হতে হবে, এই ধরনের কথা? বা আপনার সামনে কোনো আইডল ছিল যাকে ফলো করে জীবনে আপনি ভালো কিছু হতে চান, এরকম কিছু ছিল ওই লাইফে? ওই সময় ওই লাইফে আমাকে বলছিল, কিন্তু আমার তো নেশা আছে টাকা নেশা, আমার ছোটবেলা থেকে টাকার নেশা। আমার কথা হলো কোন কাজে গেলাম টাকা। কে বলতো? মানে আমার এই বায়াসের, মানে আমার চার তো বায়াসের বল দুঃসমুখের বায়াসেরই যে জীবনটা তুই তো অনেক কাজে শিখছস, অনেক গাড়ি ঘোড়া চালাস, তো টাকার অভাব নেই। আমার বন্ধু বান্ধবও বলতো। চাচাতো ভাই তো অন্য জিনিস, মেন্টর বলা মানে সামনে কেউ একজন বলে দেবে যে তোমার তো এই জিনিসটা ভালো, তুমি এটাকে ভালো করলে আরো এই জায়গাটায় যেতে পারবা। এই জিনিসগুলো এই জায়গাটা বলতো কি আমার বড় ভাবি বলতো। আচ্ছা, যে বড় ভাবি, আমার বড় ভাবি। আচ্ছা, আমার ভাবি সম্পর্কের জায়গাগুলো থেকে দূর দূর জায়গা থেকে জিনিসগুলো আসছে, কিন্তু এগুলো আসা উচিত হচ্ছে প্রথমত বাবা এবং মায়ের কাছ থেকে, এবং তারপরে সবচেয়ে নিকট যারা ব্লাড সম্পর্কের যারা, তাদের কাছ থেকে, যে না জীবনে তোমাকে বড় হতে হলে এটা করতে হবে এবং এটার জন্য তোমার এই সাপোর্টটা দরকার, সেটা আমি তোমাকে দেবো। বাট ওর লাইফে সেটা মিসিং ছিল সামহাউ। ওকে, গাড়ি অ্যাক্সিডেন্টের পর তো আমি এখান থেকে গাড়ি চলে আসলাম। চলে এসে মালিকের ফোন দিলাম যে এই বিষয়ে, গাড়ি তো আমার আগে চাপ দিয়ে দিয়েছে, চাপ দিলে আমি গাড়ি খাদে পড়ে গেছি। তো বললো ঠিক আছে, গাড়ি কোনো সমস্যা, আমি সামনে গ্লাসটা সেগুলো ভেঙে গেছে, কাছে ঠিক আছে। তখন আমি এখান থেকে ওই মালিকের চাকরি ছেড়ে দিলাম, দিয়ে আমি আরেকটা গাড়ি চাকরি নিলাম। আর সুমনের সাথে আমি একসাথে গাড়ি চালাইতাম, আর আমার তো কন্টিনিউ বারবার অনেক সময় হোটেলে যাইতাম। তখন আমি একটা মেয়ের সাথে লাভ করি। তারপরে তামান্না, ওই যে মেয়েটা তামান্না, মানে বলতেছে একদিন যে তুমি আমাকে বিয়ে করতে পারবা? তখন বললাম না, কীভাবে সম্ভব, হঠাৎ আমি এখন বিয়ে করবো, আমার ফ্যামিলি বর্তমান সমস্যা। তখন বলতেছে কি যা, এখন যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু অন্য জায়গায়, মানে আমি চলে যাবো, তুমি কি আসবে না? আসতে না, মানে আমি ওই জায়গায় আসি। তখন আমি বললাম যে না আমি আসবো না, আমার তো ভাবি আটকে রাখছি এই বিষয়ে, ভাবির কাছে দাও। ভাবিরে বললো কোথায় যা, লাউড স্পিকারে দিলাম আমি, আমার শুনাইতেছে, আমি বাহির থেকে জালনা দিই আর কি। তখন বলতেছে যে ওই তো এই উদয় তো আসতে পারবে না, উদয় তো সমস্যা, উদয় আমি আটকে রাখছি। তখন ভাবি বলতেছে, হ্যাঁ বলতেছে যে ভাবি যদি ও না আসে তো ওর সাথে আর কোনোদিন আমি কথা হতে বলবো না, আমি অন্য জায়গায় বিয়ে করবো। তখন ওই বাইকে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে আমার ফোন দিছে, যে বলছে তুমি আমার কোনদিন আমার নাম্বারে ফোন দিবা না, আর যদি ফোন দাও তাহলে আমি অন্য জায়গায় বিয়ে বসবো। তখন হ্যাঁ বলছে, আমার টার্গেট করলো যে আমি 15 দিনের মধ্যে আমি অন্য জায়গায় বিয়ে বই করবো, তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। তখন আমি বললাম যে এটা কীভাবে সম্ভব, আমি কিছু, আমার তো টাকা পয়সা কিছু নাই, আর আমি কীভাবে যাবো, আমার ফ্যামিলি এত ঝামেলা, এখান থেকে আমি যেতে পারবো না। তখন আমি তো আটকাইছে আমাকে। তখন মেয়ে আমার ফোন দিচ্ছে, বলতেছে আজকে আমাকে দেখতে আসবে, এখনো সময় আছে, যদি আজকে যাও তা আসে চলে যাই। তখন আমি না করলাম, কিন্তু পরে দেখার পরে 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া। তখন আমি মনে করেন যে আরও ওই সিগারেট ওইগুলোর দিকে মানে খুব নেশা করে গেলাম, যে আসলে খুব ভালোবাসতাম তারা, অনেক টাকা খরচ করছে তার পাশে, কিন্তু সে আজকে অন্যায় হয়ে যাবে। যেদিন ওর গায়ে হলো ওই দিনও আমাদের গাড়িতেই
ওই মেয়েরা মানে ওই গায়ে হলুদের দিন রাত্রে আসবে আর কি, কিন্তু আমার গায়ে আমি নিজে আনছি ওই ছেলের বাড়ি মেয়ে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কিসের কোন মেয়ে? আপনি নামটা বললে তো পারেন, আপনার গার্লফ্রেন্ডের নাম। গার্লফ্রেন্ড লাগে, হ্যাঁ, তো তামান্নার বিয়ে হয়ে যাচ্ছে। তামান্নার বিয়ে হয়ে যাচ্ছে, ওকে। কিন্তু আমার বাবা পাঠাইছে যে গায়ে থেকে ওদের টিপ রাখছি, ওই ওরা আগে নিয়ে গায়ে হলুদ দিয়ে আবার ছেলে মেয়ের আগে দিয়ে আসবে। মানে আপনার গার্লফ্রেন্ডের বিয়ের ট্রিপ আপনি নিজে ইয়ে করছেন? আমি নিজে বুক করছি। ওকে। তখন আমি আরো খুব কনফিউজ হয়ে গেলাম। তারপর ওইখান থেকে চলে আসলাম। আসার পরে আমি তো খুব দুঃখ যে আজকে কালকে ওর বিয়া, তাই আমি বাংলা ঘরে বৈশা মানে আমি একটা বক্স আছে, বক্স দিয়ে গান শুনতেছি আর সিগারেট গাঞ্জা। এর মধ্যে আমার বন্ধু বান্ধব কথা কয় যে আয় গুটা নিয়ে আই, এবার নিয়ে আই, ইয়াবা। ইয়াবা আমার বন্ধু নতুন একটা ড্রাগ ধরলেন। তখন এবার নিয়ে আসলাম। এবার কি করে খাই আমি তো খাই না, কোনো দেখছি না, কয় আমি শিখাই দিই, আমাকে শিখাই, আমি খাইছি। তো আনার পরে আমি খাইছি, খাওয়ার পরে অনেক মানে আমি যে শুয়ে রয়েছি আমি আর কিছু বলতে পারি না। তো বাংলা ঘরে শুয়ে রয়েছি, আমি আমার বন্ধুরা ফোন দিলাম যে আমার লাগে আরও লাগবে, গুটা নিয়ে আই। পরে আবার গুটা নিয়ে এলো, আবার খাই, আমি আবার শুয়ে রয়েছি। তো দিন বিয়ের দিনে আমি কিছু বলতে পারি না, আমি খাই ঘুমাই দিয়েছি। তখন নিশা করলাম যে এখন থেকে মেয়েদেরকে এখন থেকে আর এভাবে ছাড়বো না। যদি আমি জীবনে মানে ওকে ভালোবাসতাম, ও যদি আমার এরকম করছে তো এখান থেকে খারাপ হইতে নেমে যাবো। আগেই তো আপনি ছিলেন, মানে এটা ছিলাম, কিন্তু আমি তো আর আমার ভালোবাসি তার সাথে আমি মানে চাই না যে অন্য চোখে আমি দেখছি না তাকে। এখন যাকে আমি মানে এরকম করবো, ছবি অভিনয় করবো, অন্য চোখে দেখবো আমি। আপনার মনের মধ্যে ওই সময়টাতে একটা খারাপ চিন্তা গ্রো করলো, তাই তো? তখন আমি ওই তো চলেই গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি তখন একা হয়ে গেলাম, মানে আমি কোনো কিছু আমার বন্ধু বান্ধব সামনে আমি দেখতে পাচ্ছি না, কেউ আমি দেখতে পাচ্ছি না, আমি অন্যরকম হয়ে গেছি। তখন আমি গাড়িতেই, তখন আমি আস্তে আস্তে ঢাকা, মানে আমি দেশে যাবো না, দেশে থেকে গাড়ি চালাবো না, ঢাকা চালাবো গাড়ি, ঢাকা চালাবো, হ্যাঁ ঢাকায় চালাই। তখন ঢাকা চলে আসলাম গাড়ি চালাইতে। তখন এই সুমনের সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল একটা বিষয়, যে সুমনে আমার সাথে একটা খারাপই করছিল, এই জন্য সুমনের সাথে পরে আমি এরপর থেকে সুমনের সাথে ক্লোজ করে দিলাম। সুমন যে আমার এই যে সুমন একসাথে যারা ছিলেন, সুমন এবং সুয়াদ নয়ন, ওদের সাথে আমি ক্লোজ করে দিলাম। তখন আমি ওদের নাম্বার ডিলিট করে দিলাম। পরে আমি আবার ওদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম। পরে একটা গাজীপুরে একটা মেয়ের সাথে আমি আবার গাজীপুর যখন চলে আসলাম, তখন গাজীপুরে একটা মেয়ের সাথে ওই কথাবার্তা দুদিন বললাম। বলার পরে একসাথে এক জায়গায় মানে আমি দাঁড়া থাকি, প্রতিদিন ওই মেয়েটা ছুটি হয় গার্মেন্টস থেকে, আর আমি ওই জায়গায় দাঁড়া থাকি। দাঁড়াতে 3 দিন যাওয়ার পর একদিন দাঁড়া করলাম, যাই তোমার বাসা কোথায়? এই জায়গায় বাসা। আপনি কে? আমি আপনার বাড়ি কোন জায়গায়? দিনাজপুর। মেয়েটা ওই বললো দিনাজপুর। আমি আরে আমার বাড়িতে দিনাজপুর। দিনাজপুর কোন জায়গায়? মানে আমি বললাম যে হিলি, মানে এরকম বলে হিলি বললাম আর কি, মানে একটা আনকম মানে এমনি নাম বললাম। মানে এই নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন? এই নাম্বারটা আমি ওই যে ওই এমনিতেই মানে আমি টিপতেছি দেখি কোন জায়গায় যাই, র্যান্ডম যেভাবে নয়ন করতো আপনি সেই লাইনেই গেলেন আলটিমেটলি। ওকে। তখন আমি মেয়েটার সাথে কথাবার্তা বললাম, মেয়ের সাথে অনেক মানে এইভাবে আজকে কথাবার্তা হলো, আবার 2 দিন পর দেখা করতে আমি যাই হোক, আপনি মেয়েটাকে শেষ পর্যন্ত কি করেছেন? মেয়েটা নিয়ে আমি একটা ওই অনৈতিক সম্পর্কে নিয়ে জড়িয়ে গেলাম। আচ্ছা। মেয়েটার সাথে এরকম আপনি যেই ঘটনাটা ঘটলো আপনার জীবনে, এরকম ঘটনা ঘটার পরে আপনি এরকম কতগুলো বিপদগামী সম্পর্কের সাথে জড়িয়েছেন? না, জাস্ট 2টা। জাস্ট 2টা মনে হচ্ছে আপনার কাছে? যে কোনো একটা করাই তো ভুল, তারপর আপনি 2টো সম্পর্কের সাথে জড়িয়েছেন এরকম। ওকে, তারপর ওর সাথে অনেকদিন কথাবার্তা বললাম, অনেক কিছু করার পরে একদিন জগা লাগলো, ও আমাকে বলতেছে বিয়ে করতে। তো আমি বললাম যে এখন আমার কাছে টাকা পয়সা নাই, তো আমি কীভাবে বিয়ে করবো, এখন তো আমার কাছে টাকা নেই। আমি বেতন উঠিয়ে আর তোমার বেতন উঠালে হবে না? আমি না, তা তো হবে না, আমার বাপ মার টাকা দিতে হয়। তো আমার কাছে টাকা বেতন উঠে আমি 12-14 টাকা বেতন পাই, এর মধ্যে 8,000 টাকা মতো আমি বাড়িতে দিয়ে দিই। তা আবার এক্সট্রা যেগুলো আছে এগুলো তোমার যে এক্সট্রা ইনকাম করে এইগুলো কী করে? আমি এইগুলো তো সাথে সাথে শেষ হয়ে যায়, তোমার হাতে কথা বলি, এর মধ্যে খাওয়া দাওয়া করি বাহিরে। মানে আপনি টার্গেট ছিল মেয়েটার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়ে আসবেন? না, মেয়ের কাছে আমি টাকা নেওয়ার প্ল্যান নেই আমার, শুধুমাত্র এই অনৈতিক সম্পর্কে মেয়েটা, এবং সেটা আপনি করেছেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আমরা সবসময় বলি অপরাধ কিংবা ভুল সেটা খুবই 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 জঘন্য, সেটার একটা দুর্গন্ধ আছে, কিন্তু সেই দুর্গন্ধটা হঠাৎ করে হয় না, সেটা পলিউশন হতে হতে জমতে জমতে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে ব্রাস্ট আউট হয়। এই ছেলেটি দেখুন সেই পথেই পা বাড়িয়েছে যে পথে নয়ন গিয়েছে, এবং ওর বন্ধুরা এরকমই ছিল। এবং ওর জীবনে আরও একটি ভয়াবহ ঘটনা আছে, সেটা আমরা হয়তো একটু সামনে গেলেই বুঝতে পারবো। সবসময়ই বলি যে শিশু যেভাবে বড় হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। একটা শিশু যদি ভালোভাবে বড় করতে হয় তাহলে সে কি পছন্দ করছে, সে কতটুকু পাওয়ার এক্সারসাইজ করছে, তার সব কিছুতে নিয়ন্ত্রণ আছে কিনা সেটা বাবা মায়ের অবশ্যই খেয়াল করা উচিত। এবং আমাদের সবসময় মনে রাখা উচিত যিনি অপরাধী, যিনি অপরাধ করেন, তিনি অপরাধ করে শাস্তি পেয়ে যাওয়া কিংবা তিনি অপরাধ করে পার পেয়ে গেলে, বা তিনি যদি আমার আত্মীয় স্বজন হন বা তিনি আমার কমিউনিটির পরিচিত কেউ যদি হন, তাহলে তিনি অপরাধী হয়ে প্রভাব বিস্তার করে আলাদাভাবে থাকা, যেটা আমাকে ব্যক্তিগতভাবে সরাসরিভাবে ইম্প্যাক্ট ফেলে না,
আপনি যদি মনে করেন যে আপনি নিজে ভালো আছেন এবং চারপাশের মানুষ অপরাধ করছে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, তাহলে আপনি ভুল করছেন। কারণ পুরো সমাজটার মধ্যেই আপনি একটা অংশ। এই সমাজের একটা জায়গায় যদি পচন ধরে, তাহলে সেই পচনটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকেও ইফেক্ট করে। এই কথাটা এই জন্যই বলছি যে যারা হয়তো এই ধরনের অপরাধের মধ্যে নেই, যারা হয়তো এ ধরনের অপরাধ করেননি, যারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন, তাদেরও একটা দায়িত্ব আছে। দায়িত্বের জায়গাটি হচ্ছে যে এই যে ছেলেটি বা যারা এই ধরনের অপরাধী হচ্ছে, সেখানে এইভাবে অপরাধের জন্ম যাতে না হয় সে ব্যাপারে আপনার যদি কোনো কিছু করার থাকে, যতটুকু সম্ভব আপনি আপনার জায়গা থেকে সেটা করুন। আর প্রত্যক্ষভাবে আপনি যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যান, সেটা সঙ্গদোষে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখুন। কারণ প্রত্যেকটি অপরাধের পরিণতিই কিন্তু ভয়াবহ। আপনি অনৈতিকভাবে এভাবে সম্পর্কে জড়িয়েছেন, তারপরে কি হলো? তারপর ওই মেয়েরা তো আমার সাথে রাগ করলো, এটা তো সেরেই দিলাম। তখন আমি আবার কন্টিনিউ গাড়ি চালাইতেছি। পড়াশোনা কি সেই সময় আছে না? পড়াশোনা এই সময় নাই, মানে ক্লাস 10 পরীক্ষা দেওয়ার সময়, আমি সামনেই বলছি। তখন পরীক্ষার আগে আপনার ওই গেছি, স্কুলে গেলাম, টেস্ট দিলাম। টেস্টের পরে আপনার পরীক্ষা টেস্ট দিয়ে পরে আপনার একটা পিকনিকে আর কি, মানে আমাদের বন্ধু বান্ধব নিয়ে একটা পিকনিকে যাবো। আচ্ছা, আমরা মানুষ 30 জন অ্যাড করলাম। তো পিকনিকের মধ্যে মানে আমার টাকা আছে অনেক বেশি। আমি প্রথম বলছি, সবাই আমার কাছে টাকা দিত আর আমি সব কিছু হ্যান্ডেল করতাম। ওকে। তখন বক্স টক ভাড়া করে আমরা গেলাম। জি। বাইশটা বলতেছে কি যে আমার কাছে টাকা নাই, আমি পরে দিব। তার কয়েকজন আসলে বন্ধু বান্ধব আসলে আর 2-3টা, তারা টাকা দিচ্ছে না, পরে আমি দিলাম। ওকে। দিয়ে ওদেরকে নিয়ে গেলাম। তখন আমরা গেছি দুদিনে পিকনিকে, আর বলছি জার্জি খাবার জার্জি। আর প্রথম ওরা বলছে কি যে খাওয়া দাওয়া নিয়ে হইব, কিন্তু কোনো খাওয়া নাই দুদিনের পিকনিকে, সবার জার্জি তো জার্জি। ওকে। দুপুরবেলা ওদের সাথে খাওয়া দাওয়া যে আমরা একটা সরে যাই, হ্যাঁ বলছে। আমি যাই না। তখন রাত্রেবেলা খাওয়া দাওয়া, আমি খাওয়া দাওয়ার কথা আমার কাছে বলে নাই, আর আমি তোরা বলি না যে খাওয়া দাওয়া আমরা করাবো। তো 500 টাকা দিচ্ছে দুদিনের পিকনিক, লাগবে খাওয়া দাওয়া করলে তো 1000 টাকা লাগার কথা। তো 500 টাকা কীভাবে হইবো? আবার না 500 টাকা যায় একদিন, আমরা 2 দিন আইসি। 2 দিন তো তোরা জার্জি পকেটে জার্জি আমরা বলেইছি না। আর 2 জন বন্ধু বান্ধব ছিল, বলছে না আমরা তো বলি নাই, মানে এরা ওদেরকে মানে বলেইছে যে তোরা এরা দৌড়। তখন আমি কি করলাম, ঠিক আছে খাওয়া দাওয়া আমি সব কিছু টাকা আমি এনে বললাম, নাহলে তো আমি খাওয়াইতাম। কারণ 5 জনের টাকা আমি 2500 টাকা আর ভরছি এই জায়গায়। তখন আমি কি আমার ফোন আসলে একটা, এই ফোন আমি ওই একজনের কাছে বন্ধক রাখছি যে টেয়াচু দিয়ে আমারে। তখন আমি ওই মুড়ি আই না সবাই মুড়ি খাওয়াইলাম, যে আমার পক্ষ থেকে এটা খাওয়াইতে পারবো, কিছু পারবো না। তখন রাত্রেবেলা কোনো পার করলাম, সকালবেলা চিল্লাইতেছে মারামারি করা পাবো। সকালবেলা আবার এই মারামারি করলাম, পরে ওরাও মাইর দিছি, আমরাও মাইর দিছি, মানে দুজনে দুপক্ষে মাইরটা খাইলাম। মানে আমরা 4 বন্ধু, আমরা 4 বন্ধু মারামারি, মানে ওরা খালি দেখছে, মানে ওরা প্রিয় দেখতেছে। তখন এখান থেকে আমরা তো আসার কথা সন্ধ্যায়, তো সকালে নৌকা ছাড়িয়েছি। আমি যে ভাড়ার টাকা তো আপনি আমার কাছ থেকে নেবেন, হ্যাঁ নিব, আমরা নৌকা ছাড়েন, না নৌকা ছাড়াইতো না। এটা নিয়ে অনেক মানে মারামারি আবার হয়েছে। তাহলে আবার চলে আসলাম, আমাদের বাড়ির দিকে রওনা হলাম 11টার দিকে। বাড়ির দিকে আসতে প্রায় 3 ঘন্টা লাগে বাড়ি। ওরা আসার পরে আমাদের বাড়ির সাইডে আমি এই জায়গায় আইসা নৌকা কারেলটা ওইদিকে করে আমার বাড়িতে ফিরে এলাম। ফেরার পর আমার তো আমি ওই যে সাউন্ড যে অফ করে, তো ওই জায়গায় আমি ধরে রাখছি বন্ধ করতে মিছিল করা। তখন আমাকে আর সবাই মিলে মারতেছে, মানে মারতেছে, আমি কিন্তু ছাড়ি না। তখন আমার আরও মোবাইল আছে আমার সাথে, আমার বন্ধু মোবাইল দিয়েছিল 2টা। আমি চিন্তা করছি যদি আমি 2টা অ্যান্ড্রয়েড সেট পরে গেলে তো আমার ঝামেলা, কিন্তু আমি এই জন্য আমি কিন্তু পড়ি না, আমি লাভতে পড়ে যেতাম রাত ওই তারটা নিয়ে। তখন আমি মার খেয়েছি আর সাউন্ড ধরে, যত ইঞ্জিন বন্ধ না তত ছাড়তেছি না। তখন মেশিন বন্ধ হলে এদিকে ফিরে এলাম। পরে এগুলো তো ঈদের সময় আর কি। তখন আমার 4 তো ভাই আছে, সবাই লাভ দিয়ে পানি থেকে ওইটা নৌকা খেতে বসছে। তো ওইটা পরে হেঁটে মারামারি করলাম, মারামারি করে হেঁটে 2টা হাসপাতালে পাঠাইছি। মানে ওই দিল 2টা আর কি, আমার বন্ধু বান্ধব যেটি ছিল আর কি, ওই মানে আপনার নৌকায় না আটকা হয়েছে আর কি, অনেক দরবার হয়েছে। আমি 12,000 টাকা জরিমানা বললাম। আমি নিজে দরবার হয়েছে, মানে সালিশ বসছে এলাকা সবগুলা নিয়ে, সব মানুষ নিয়ে, বড় বড় নেতা কথা নিয়েই হয়েছে। কিন্তু এখানে চেয়ারম্যান আসছিল। তখন আমি এই প্রথম সবাই আপনাকে মোটামুটি জানলো যে আপনি সব মারামারি টারামারি করেন, এসবের মধ্যে জড়িত আছেন। এলাকায় কোনো রেকর্ড, যেহেতু আপনার নামে জরিমানা হলো, তার মানে মোটামুটি সবাই জেনে গেল যে হ্যাঁ আপনি সব কাজের মধ্যে এখন জড়িত আছেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সিল, এবং এটা মোটামুটি একেবারে স্থায়ী বন্দোবস্ত করে ফেললো ক্যারেক্টার সার্টিফিকেটের জায়গাটা থেকে, যে এই ছেলেটা খারাপ। এবং এটা যে কত ভয়াবহ, আইন হলে আইনের জায়গা থেকে বিচার হয়, বিচার হলে জেল জরিমানা হয়, এবং জেল জরিমানার একসময় শেষ হয়। কিন্তু এই সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটা থেকে একটা মানুষ যখন অপরাধী হয়ে যায় মানুষের কাছে, তখন সেটা সারা জীবনও আর শেষ হয় না। এবং এগুলো হচ্ছে এক্সট্রিম স্তর। দেখেন ও ধীরে ধীরে কোত্থেকে কোথায় আসছে। একটা ছোট বাচ্চা যে কি করতো, ওই ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে জমিতে সে হাল চাষ করতো, এবং শখের বসে করতো, যেহেতু বাবা গৃহস্থ পরিবারের ছিল। সেখানে 5 কাঠা জমি চাষ করে 4 কাঠার টাকা বাবার কাছে দিত, 1 কাঠার টাকা সে নিজের পকেটে রাখতো। সে তখন চিন্তাই করতে পারেনি যে এই রকমের কাজ তাকে আজকে এই জায়গাটায় নিয়ে আসবে।
এটাই মানে এই জন্য শুরুতেই বন্ধ করতে হয়। এই জন্যই আমরা বারবার বলি কিছু গোপন সত্য থাকে একজন অপরাধীর পেছনে, সেই গোপন সত্যটাই হচ্ছে একজন অপরাধীর অপরাধ করার কারণ। সেটা বন্ধ করা গেলে অপরাধী আপনা আপনি সমাজ থেকে কমে যাবে। সো এই ছেলেটার বড় হওয়াটাই হচ্ছে ফ্যাক্ট। ও যে পরিবেশে বড় হয়েছে সেখানে না ছিল বাবা মার কোনো গাইডলাইন, এবং না ছিল ওর ফ্রেন্ডে যারা যাদের সাথে ও মিশেছে সেখানে না ছিল কোনো ভালো বন্ধুত্ব, আর মেন্টরশিপের জায়গা তো একেবারে জিরো ছিল। সুতরাং ওর কাছ থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করি কিভাবে? আচ্ছা যাই হোক, বলুন। তারপর 12,000 টাকা জরিমানা দিয়ে আমি বাইরে গেলাম। বাইরে গেলে আব্বা বলতেছে তুই জরিমানাটা আব্বার কাছ থেকে দিলাম, কিন্তু আমি দিছি টাকা আমার কাছে ছিল। তো আব্বা বলতেছে যে তুই এখন তো স্কুলে যাইলে তোর 5,000-12,000 টাকা দিছে, ভালো কথা, হাসপাতালে গেছে তোরা, তোমার হাসপাতালে না হারার 12,000 টাকা তোরা ফিরে দেবো, মায়ের বদল মাইর দিব। তখন কি হইব তোর? তখন তো হাত পা একটা ভাঙালায়। তখন ওদের তো পরে ওই আমি বললাম তাহলে ঠিক আছে আমি ঢাকা চলে যাবো, কিন্তু পরে আমারও রাগ যে ওরা আমি দেখে দেবো, কোনো এক সময় যদি ওর পায়ে গাড়ি চাপাতে মারিলাম। মানে আমি আব্বার কাছে বলে গেছি যে ও কিন্তু থাকতো ঢাকায়, কিন্তু আর ওরা সবাই এক নামে চিনতো, ডিস্ট্রিক্ট বলে ডাকতো আর কি, ডিস্ট্রিক্ট নাম, মানে এই নাম মানেছিল এলাকার সবাই, যে খুব মানে পুংনা টাইপের আর কি, মানে এলাকায় খারাপ কোন গাঞ্জামত সবকিছু হাই, মানে এলাকায় বাইসে গেছে আর কি। হ্যাঁ জি, হ্যাঁ নিয়ে আমরা পিকনিকে গেছি। উনি আপনার কি হতো? ওই ফ্রেন্ড ওই যে স্কুল লেখাপড়া করতো, একই সাথে পড়াশোনা, একই সাথে লেখাপড়া করতো। কি নাম ছিল ওর? নাম ছিল সুজন, কিন্তু আপনারা সবাই চিনতেন ডিস্ট্রিক্ট নাম, মানে ওরা ডিস্ট্রিক্ট বলতো সবাই, মানে যারা সুজন নাম ডিস্ট্রিক্ট বলতো না, গ্যাস্ট্রিক বলতো, কোন ডিস্ট্রিক্ট। ওকে, আমার কিন্তু মেট্রিক পরীক্ষা দেওয়া হলো না। ঢাকা থেকে পরে খুঁজ পেলাম যে ও পরীক্ষা দিয়ে ঢাকা আসছে বেড়াইতে। আচ্ছা, তখন আমি বললাম যে ওর আমি ছাড়তাম না, ও তাকে জিরানি, ওই আপনার সাভার জিরানি। তখন জিরানি তাকে আমি তো গাড়ি চালাই ঢাকা। তো হঠাৎ একদিন ওর সাথে আমার দেখা, তখন আমি নগদে ওরা আমি বললাম যে তুই রাস্তা ঘুরে ফেরে গেছিস, তোরা আমি শেষ করলাম, মানে এটা বললাম আমি। আরে তখন বললো তুই আমার কি শেষ করবি, তোরা মারা লাগে আমি ঢাকা আইসি, ও বলতেছে আমারে। তখন আমি আরেকদিন আমার এক বন্ধু আছে, ওরা আমি ফোন দিলাম, বন্ধু করলাম যে এই মানে ওই যে জিরানি থাকে, জিরানি আমার একটা ভাই আছে, ওই চারতো ভাই, মানে চারতো ভাই লাগে, ওই এই জায়গায় দোকান আছে আর কি। তুমি বললাম যে ডিস্ট্রিক্ট এনে আইসে, কাহা আইসে তো দেখছি দিকে ঘুরে, আর এখানে আইসে কাজ করতে আইসে। তাহলে কোন কোম্পানি? তুই দেখ, আমার দোকানতে তো বাকি ছাই কি খায়, বাকি খায়। তাই বললাম যে ঠিক আছে ওরা দেখ, ফলো করে দেখে কোন সময় যায়। তখন বললাম ঠিক আছে, আমি ওরা বললাম যে আমি মারলাম। তখন বললো মারেলবি, ঠিক আছে ভালো কথা, কিন্তু তুই কে লেগে মারতে? আমি কই যে বাড়িতে আমার এরকম 12,000 টাকা জরিমানা করতে, হ্যাঁ বিল আমার মারেলবো। তখন বলতে আমি বললাম যে তুই আমার একটা ব্যবস্থা করে দেখে গান আনিয়ে দিই, মানে পিস্তল করেছি আমি। তখন দেখো এইগুলো আমার হাত নাই, তো তুই এক কাজ কর, তুই তো ওই গাড়ি দিয়ে করতে পারস। আমাকে হ্যাঁ ভালো গাড়ি, আমি ওর সাথে কথা বলবো, কথা বলার সময় একসময় গাড়িতে নিয়ে যাবো, তুই ডিজাইন রুট দে। মানে প্ল্যানটা ছিল গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বলবো, যে অ্যাক্সিডেন্ট করলে হয়তো 3 মাসে। থামাচ্ছি আপনাকে আবার ওইখানে, মানে ডিস্ট্রিক্ট আপনার সাথে শত্রুতা আমি কোন জায়গাটায় করেছে যে কারণে ডিস্ট্রিক্টকে মেরে ফেলার এই প্ল্যানটা করছে? ডিস্ট্রিক্ট আমাকে বলছে যে মায়ের বদল মার দিবে আপনাকে, সে যে কোনো ভাবে হোক মারতে চাচ্ছিল, মারতে হবে। দেখেন আমরা এখানে জাস্ট চেইনটা একটু ঘুরাই দিচ্ছি আপনাদেরকে, যে বারবার একটা কথা বলি যে আপনারা সবসময় একটা সাসপেন্সের মধ্যে থাকেন, তো এন্টারটেইনমেন্ট হিসেবে অনেকেই নিচ্ছেন, আমরা এই অনুষ্ঠানটাকে বলি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। দেখুন চেনটা একটু ঘুরাই দিই, কিভাবে একজন অপরাধী বাধ্য হয় বড় বড় অপরাধ করতে। তাহলে যে 12,000 টাকার বিচারটা, এই 12,000 টাকার বিচারটা কেন হয়েছিল? ওই যে আমি ওদেরকে মারছি, হাসপাতালে দিলাম ওই করস। কাদেরকে মেরেছিলেন? ওই যে আমার বন্ধুদের বিপক্ষে মার খাইছিল। কেন মেরেছিলেন? ওই যে পিকনিকে আমার বলছে যে আমি সদস্য, আমাকে সভাপতি বানাইছে, বলছে ওদেরকে খাওয়াবো, কিন্তু আমি তো বলি নাই ওদেরকে খাওয়াবো। ওরা কিন্তু আগে থেকে অন্যরা বলছে যে 500 টাকা। সভাপতি কে ছিল? আপনি ছিলেন, এবং আপনাকে সামান্য একটা কথা কাটাকাটি হচ্ছিল যে আপনি খাওয়ানোর কথা ছিল, আপনি বলছেন যে আমি খাওয়ানোর কথা বলি না। 500 টাকা খাওয়া দাওয়া কিভাবে হবে দুই দিনে পিকনিকে? এই কথা কাটাকাটির এক সময় জের ধরে আপনি গায়ে হাত তোলেন। হ্যাঁ, মারামারি ওই জায়গায় হয়েছিল, মারামারি হল, দুপক্ষই মারামারি হয়, এবং কিছু ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে গেছিল, নগর হাসপাতালে গিয়েছিল। তো এরপরে আপনার জরিমানা হয় 12,000 টাকা। শুরু হলো কোথায় দেখেন, এর মধ্যে ডিস্ট্রিক্টও মার খেয়েছিল। ডিস্ট্রিক্টের মাধ্যমে জরিমানা দিয়ে 12,000 টাকা জরিমানা দিয়ে ওরতে 12,000 টাকা জরিমানা দিলাম, ওই তো হাসপাতালে গেছিল। আলটিমেটলি ডিস্ট্রিক্ট আপনার হাতে মার খেয়েছিল। হ্যাঁ তাই তো। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওরা কিন্তু এক সার্কেলেই ছিল, একই সাথে পড়াশোনা করেছেন আপনারা, এবং এই ডিস্ট্রিক্ট যার নাম, সেও কিন্তু মোটামুটি অপরাধী। সে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অবস্থাতেই কোনো একটা পিকনিকে উল্টাপাল্টা কোনো কিছু জেদ ধরে সে গেল হাসপাতালে, এবং হাসপাতালে গিয়ে তার নামে যে নালিশ হলো, মানে আমাদের এই যে আজকে যে উদয়, সে কিন্তু একটা বিচার সালিশ হলো। বিচার সালিশে কিন্তু বললো 12,000 টাকা জরিমানা তার করা হলো, এবং এই 12,000 টাকা জরিমানা ডিস্ট্রিক্ট কিন্তু এটা মেনে নেয়নি। ডিস্ট্রিক্ট বলেছে আমাকে মেরেছে, মানে হচ্ছে মারের রিটার্ন হচ্ছে মার, যেখানেই পাবে সেখানেই সে মারবে। তাহলে দেখুন এই সামান্য কথা কাটাকাটি, এটা যদি ওর সভাপতি ছিল, ও যদি এটাকে মিনিমাইজ করে ফেলতো, ও যদি এই বিষয়টাকে এক্সট্রিম পুট যে না নিতে দিত, তাহলে কিন্তু এই ঘটনার জন্ম হতো না। এবং ওকে এখন বাধ্য হয়ে প্ল্যান করতে হচ্ছে, যেহেতু ও ওকে মারবে, তার মানে ওকে আগে থেকেও মেরে ফেলবে। মানে সামান্য একটা জিনিস কি পরিমাণ ভয়াবহ জায়গায় যেতে পারে,
এই জন্যই আমি বলছিলাম যে একটা ভুল ঢাকার জন্যে, একটা অপরাধ ঢাকার জন্যে আপনাকে আরও বড় বড় অপরাধ করতে হয়। একটা কথা আছে যে একটা পাপ ঢাকার জন্যে আরও 100টা পাপ করতে হয়। একটা মিথ্যা ঢাকার জন্যে 100টা মিথ্যা বানাতে হয়। ওর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা কিন্তু ওই দিকে যাচ্ছে। তো আপনি প্ল্যান করলেন যে আপনি গান দিয়ে মারবেন, কিন্তু গান না, আপনি আসলে খোঁজ করতেছিলেন যে আপনি যদি গাড়ি চালান, গাড়ির সামনে ফেলে দিয়ে ওকে মেরে ফেলবো। আচ্ছা, তখন আমি বললাম যে ওই যে কুইজ করতে হয় যাকে আর কি, আমি বললাম তুই একদিন অফিস ছুটির পরে তুই সাথে ওই একসাথে হাইটে যাবি, তুই হালকা একটা ডাব দিবে, আমি তোরে মিষ্টি মানে আমি তুই মিষ্টি করে পয়সা ধরবো আমার, আমি তুই মিষ্টি হবে লেগে, আমি তো ওকে আর আমার গাড়ির লেবার আছে, লিভার আর কি জায়গা নাটটাই দিই, লিভার দেখ বাড়ি মারলে শেষ হয়ে যাবো, সমস্যা নাই, তুই দেখা উঠতে যায় তুই ধরে রাখবি, আমি বাড়ি মারবো। তখন বলতেছে কে বলছে আপনাকে সাহায্য করার কথা? কে বলছে? ওই আমার যে বন্ধু, মানে চারতো ভাই আর কি, দুসম্পর্কে চারতো ভাই, মানে ওর দোকান আছে ওই জায়গায় আর কি থাকে। ওকে, তখন বললো ঠিক আছে ওর সাথে নিয়ে যাবো। তখন আমি বললাম যে আবার ওই একই করছে আপনার ওই ডিস্ট্রিক্টে, বলতেছে কিরে তুই উদয় তুই মার লাগে এরকম ব্যস্ত হয়েছে লেগে, কি হয়েছে তোর? মানে ওরা কিন্তু দুই বন্ধু, মানে যে আর কি আপনাকে হেল্প করছে। হ্যাঁ, মানে ওই মানে সে আবার ডিস্ট্রিক্টের কাছ থেকে খবর বের করতেছে আমার বিষয়ে, মানে আমার কিভাবে মারবে ভাই আমাকে, হ্যাঁ আমাকে কিভাবে মারবে, সে প্ল্যানটা সে বের করতেছে আপনার জন্য, আমার জন্য। কিন্তু আমার খুব ভালোবাসে, হ্যাঁ ছোটবেলা থেকে একসাথে চলছি একসাথে। তখন আমার বলতেছে কি যে, আমার বলছে উদয় তোরা তো বলতেছে যে তুই গাড়ি, তুই তো ওই স্ট্যান্ডে কোন স্ট্যান্ডে গাড়ি রাখাস, এই স্ট্যান্ডে হ্যাঁ জানে, হ্যাঁ সব কিছু তুলে দিচ্ছে তোরা বাসা যাওয়ার সময় তোরা এখান থেকে তোরা মারেলবো। এই কি করছ? হ্যাঁ মারেলবো তোরা রাখতো না, হ্যাঁ প্ল্যান আর বার কর, 2-3 জন বার করছে, তোরা মেরে ফেলবো। আমি ঠিক আছে তাহলে কাজ কবে সাকসেস করা লাগবে? হ্যাঁ কথা কয়েক, আর এই আপাতত 5,000 টাকা লাগবে নগদ। আমি মনে করেন যে আমি ধার করে বাইক ফোন দিলাম যে আমার একটু সমস্যায় পড়ছি, আমার 5,000 টাকা লাগবে। তখন 2 দিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করলাম, আমি 2 দিন সময় নিছি, আমি একটু সমস্যায় পড়ছি, লাগবে। পরে টাকা অ্যারেঞ্জ করে আমি এটা দিলাম টাকা। তো হ্যাঁ কী করছে, আরও 2জন সাথে, মানে ওই আর 2জন লোক লইছে আমার ওই যে চারতো বাজে আর কি। লোক নেওয়ার পরে জিরান দিকে হাঁটতেছে, পরে বলতেছে বোধহয় তুই কই? আমি তো আসি ওই বাইপেলে, নবীনগরের বাইপেল। জি, ঠিক আছে তাহলে তুই এই অফিস স্টুডিও বইয়ের সাথে কথা হয়েছে, তুই আয়। তখন আমি গাড়ি নিয়ে গেছি, যে ওর সাথে আজকে শেষ, আমি ওদের মেরে ফেলবো, আমি স্টাফ কেড়ে নিছি না, আমি একাই গেছি। তখন বলতেছে তুই কোন দিক দিয়ে থাকবি? আমি বলছি ঠিক আছে তুই রাস্তায় পারেন সময় যে প্ল্যানটা হচ্ছে আপনার চাচাতো ভাই ওকে নিয়ে রাস্তার মধ্যে আসবে, আপনি কাজটা করবো। তখন ওই ডিস্ট্রিক্টে নিয়ে আইতেছে আমার ওই কিনছি আমার চারতো ভাইটা, মানে ওর সাথে কথা বলতেছে, আমি তো শুনতে আছি, কিন্তু আমি কানে হাঁটতাম না কানে। তখন বলতেছে কথাবার্তা বলে হ্যাঁ কোথায় এদিক দিয়ে ভিতরে মিনিটে যায়, মানে এরকম বলতেছে। প্রিয় শ্রোতা, আমরা মিউট শব্দ, এই শব্দগুলো আমরা ব্যবহার করছি তখনই আমরা যাতে করে পুরো বিষয়টা এখানে ফ্ল্যাশ আউট না হয়, আপনারা শুধু সিনপসিসটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর নিয়ে যাইবো। তখন আমি কাছাকাছি গেলাম, পরে বলতেছে আমি বললাম যে আমার গাড়ি ইমার্জেন্সি লাইট জানানো আছে, ইমার্জেন্সি লাইট নিবে চলে। তখন বলে ঠিক আছে। তখন আমি গেলাম, তো আমার গাড়িটা প্রায় 60 টান, গাড়িটার 60 টানের মধ্যে সামনে 60 টান পিক আপ। তো আপনার গাড়িটা পিক আপ বলতে আমার জ্যাক গাড়ি, ওকে জ্যাক গাড়ি। তো পরে সামনে বাম্পার আছে আমার গাড়ির, তো বাম্পার আছে যে আমি জানি যে বাম্পার দিয়ে বাড়ি মারলে হ্যাঁ মরে যাবো গা। তখন হ্যাঁ কোথায় লাল, আমি বললাম যে কী কালার ড্রেস তুই আমি বল, লাল কালার বললো। তো লাল কালার ভালো, সামনে গেছি গিয়ে হ্যাঁ হাতে নক করছে, আমার একটা হাতি সাইজে পিছন দিয়ে। তখন আমি মনে করি যে হ্যাঁ একটা ধাক্কা মারছে, আমি নকতে টাকা তোলা ভালো গেছি। জীবন কতটা সস্তা এদের চিন্তা ভাবনার কাছে। একটু চিন্তা করে দেখেন তো, এই যে ছেলেটাকে ও মুহূর্তের মধ্যে শেষ করে দিল, এই মানুষটা দুনিয়াতে যখন আসছে, একটা মা তাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এই বাচ্চাটা হওয়ার পরে তাকে কত কষ্ট করে তাকে বড় করতে হয়েছে। এই বাচ্চাটার পেছনে কি পরিমাণ ইনভেস্ট একটা পরিবারের। এই বাচ্চাটার ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে একটা পরিবারের পেছনে। এই বাচ্চাটা মারা গেলে হয়তোবা তার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে, এবং এই মানুষটার উপরে হয়তোবা অনেকেই নির্ভর ছিল। ওর 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 ওই মানুষটার দ্বারা হয়তোবা অসম্ভব ভালো কিছু হতে পারত, এবং সৃষ্টিকর্তা তাকে দুনিয়াতে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ দিয়ে, তার একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল। অথচ আমরা আমাদের জিঘাংসায় পড়ে, আমরা নৈতিকতা অনৈতিকতার ঊর্ধ্বে উঠে, আমাদের ব্রেইন যখন আমাদের সুস্থভাবে কাজ করে না, অসুস্থ চিন্তা নিয়ে একটা মানুষকে খুব সহজেই কীভাবে মেরে ফেলি, কি নির্মম। যারা এই অনুষ্ঠানটি আজকে শুনছেন, আমি জানি যে ওকে সহ্য করাটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। আমাদের পয়েন্টটা কিন্তু ও না, আমাদের পয়েন্টটা হচ্ছেন আপনি। ও যে মস্তিষ্ক নিয়ে এই কাজটা করেছে, সেই রকম একটা ব্রেন কিন্তু আপনার মাথাতেও আছে, এবং সেই ব্রেনের মধ্যেও কিন্তু এই ডাইভার্জেন্ট
চিন্তা ভাবনা গ্রো করার সুযোগ আছে। আমরা শুধু ওকে দিয়ে আপনাকে সচেতন করতে চাই। শেষ করেছি এবং একেবারে শেষ ভাগে আছি আমরা। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আমার যিনি গেস্ট তার কাছে। উদয়, তারপর কি হলো? আপনি গাড়ির ঘটনাটা তারপর মেরে দিলাম। তারপর তো আমি আবার চলে আসছি। আমি ওইখান থেকে চান্দুরা দিয়ে ঘুরে আমি আবার চলে আসলাম গাজীপুরে। গাজীপুর থেকে আমি আবার কন্টিনিউ ট্রিপ বললাম। ট্রিপ বলে আমি গেলাম আপনার দিনাজপুর। আমার আপনার মধ্যে কোনো প্রকার কোনো ফিলই ছিল না? না, আমার কোনো ফিল ছিল না। মানে আমার কথা হলো একটা ওই যে হিমাটার হয়েছে, আমার তো কোনো ফিল নেই। এখন তো মনে করেন যে আমি জঙ্গলির মতো হয়ে গেছি, যে আমার মানুষগুলোর চোখের সামনে বাসে না কোনো কিছু। দেখুন, একটা ঘটনা তাকে কি পরিমাণ সাহস দিয়েছে। কিন্তু আপনি যে ঘটনাটা করলেন, আপনার কি একবারও মাথায় চিন্তা হলো না যে এরকম একটা করার পরে তো ট্রাফিক সার্জেন্ট সামনে পড়ে যেতে পারে, এরকম একটা ঘটনা আপনি ঘটা থেকে অন্য কাউকে মেরে ফেলতে পারেন, এরকম তো অনেক সাইড চিন্তা ভাবনা থাকে, এগুলো কি আপনার মাথায় তখন আসেনি? না, আমি তো কনফার্ম, আমি 100 আমি তো প্ল্যান করে রাখছি, আমি লোক রাখছি না, আমি তো প্ল্যান করে রাখছিলাম না। তারপর প্ল্যান থেকে প্ল্যানের বাইরে গিয়ে তো অনেক সময় হতে পারে। মানুষের মনে তো এই চিন্তাগুলো আসা খুবই স্বাভাবিক, কিন্তু আপনার মনে সেই চিন্তাটা আসে নাই। না, আমার এরকম যদি হইতো তাহলে তো একটু আশ্বাস করতাম, কিন্তু আমি তো ও আমাকে মারবে দেখে মনে করেন যে আমি ওই বাজার থেকে আমি মনে করেন যে আমি যখন মারলাম তখন আমি বললাম যে আমার প্রাণ আবার ফিরে পেলাম। মানে আপনি ওকে মেরে ফেলার পরে আপনার কাছে মনে হয়েছে যে না, এবার আমি প্রাণটা ফিরে পেলাম। কেননা ও আমাকে পূজার জন্য ঢাকায় চলে আসছে, পরীক্ষা দিয়ে ঢাকা চলে আসছে, আমাকে মেরে ফেলবে। আর ওর সাথে সব প্ল্যানই করছে যে ওকে কিভাবে মারবে, কি করবে না করবে, আমার ভাই যাওয়ার সময় দিক থেকে ছুরি দিয়ে আমাকে আঘাত করবে, আর আমার কোন জায়গায় আঘাত করবে সবকিছু তো বলছে। আর ও ব্লুটুথ লাগাতে সবকিছু আমি শুনতে আছি। আমাকে মানে ও যখন কতক্ষণ করছিল আপনার চাচাতো ভাইয়ের সামনে, তখন আপনি সব শুনতেছিলেন? হ্যাঁ, আমি আমার কানে হেডফোন লাগানো আর ও তাসি সবকিছু আপনি শুনছিলেন ওর কথা। ওকে। তখন ও কি করছে, ও চাচাতো ভাই ওর কাছে কন্ট্যাক্ট ছিল আমার, যে ওকে মারতে পারলে আমি 20,000 টাকা তারে আমি দেবো, মানে একসময় বলছিলাম। চাচাতো ভাইয়ের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেছিলেন 20,000 টাকা আমি ওকে দিব। আচ্ছা। তখন ওই 20,000 টাকা আমি দিলাম না, মাত্র 5,000 টাকা দিলাম আর দিলাম না। তখন বলতেছে কয় উদয় তুই এইটা না যাস আমি বলে দিব। আমি বলে দে, তাহলে তোরা বলবো না তুই মারছস, আমি মারি নাই। আর তোর সাথে আমি বললাম কি তুই যে কথাগুলো শুনছি আর তুই যে বলছো সবকিছু আমার রেকর্ডিং আছে। আপনি এটা বললেন? আমি বললাম রেকর্ডিং আছে আমার কাছে, আমি কাঁচা নাকি, আমি এরকম বললাম। তখন বললো ঠিক আছে রেকর্ডিং থাক, আমি বলে দেবো তুই মারছস, তুই রেকর্ডিং প্ল্যান আমি করলাম তুই হইব। তখন বললো কি যে না হ্যাঁ মানে বলেই দিবে। তখন অনেক হার্ট করছে আমাকে। তখন আমি বাড়িতে আব্বা ফোন দিয়েছে, দিলে একদিন গেছি, একদিন থেকে আমি আবার চলে আসি, রাত্রে গেছি সকালে পুরে চলে আসছি। ওকে। তখন বাড়িতে কোনো কিছু নাই। এই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে? ঢাকায় ঘটেছে। কোথায় এটা? ওটা আপনার ওই রাস্তায় জিরানিতে। কত সালের কত তারিখের ঘটনা? এটা গেছে ওই 15 সালের শেষে, 15 সালের শেষের দিকে। ওকে। তখন আমি আবার ওকে বললাম, তো ও আবার বাইরে চলে যাবে, বলতেছে আমি যখন বাইরে চলে যাবো তোরা বলে দেবো। তখন আমি বললাম দেখ তুই বাইরে আমার, তখন তো আমি ভয় পেয়ে গেলাম যে হ্যাঁ যদি বাইরে চলে যাবো তখন তো বলে দিলে তারপর আমার ধরবো। তো আমি বললাম ঠিক আছে আমি 20,000 টাকা কোনো ম্যানেজ করে দেবো এরকম বলতে হ্যাঁ বলতেছে ঠিক আছে। আমি ওকে ভেঙে টাকা দিতেছি 2,000, 1,000, 500 যে বল যত লাগে এরকম দিতে প্রায় আমি 20,000 উপরে দিলাইছি তারা টাকা। ওকে। সে বলে না বলে দেবো। তো লাস্ট পর্যায়ে একটা পর্যায়ে বলে দিল, বাড়িতে বলে দিল। আমার বাড়িতে বলে, মানে ওই কাকে বললো? ওই ভাইয়ের বাড়িতে বলে দিল, ডিস্ট্রিক্টের বাবা মাকে বলে দিল যে পরে তো আমার বাড়ি থেকে ভাঙচুর এইগুলো অনেক কিছু। কি হয়েছে? আমার বাড়িতে ভাঙচুর করছে। কে ভাঙচুর করেছে? ওই আর মা বাবা 2015 সালে। 15 সালে 16 সাল পড়তি ভাঙচুর করার পরে অনেক কিছু করলো। পরে আর অনেকে আসলো, মেম্বার আসলো, আমার মেম্বার আমার চাচাতো ভাই, তো ওরা আপনার ফিরে করতেছে ঠিক আছে দেখতেছি। পরে আপনার অনেক কিছু পরে এটা বলছে যে কি অ্যাক্সিডেন্ট ওরা মামলা করতে গেছিলো। তা আমার কাকা মোটামুটি একটা ভালো একটা নেতাই, তো বললো মামলা করে লাভ নেই, এর ড্রাইভিং অ্যাক্সিডেন্ট যদি এরকম হয় তাহলে 3 মাসের জেল হবে, 6 মাস জেল হইব, ওই 20-30 হাজার জরিপা নেবো, তার চেয়ে যেহেতু মেরে ফেলছে এখন সমাধান তো আসতে হবে। তখন কথা ঠিক আছে তো তোমাদের কি লাগবে টাকা টোকা, এখন ওর অ্যাক্সিডেন্ট করছে, গাড়িতে মারছে, এখন যদি তুমি বলো মার্ডার হবে না, অ্যাক্সিডেন্ট করছে, এটা অ্যাক্সিডেন্টে, তখন তারা এরকম কার্যকরী হবে না। পরে কি করলো এরা আবার অনেক কিছু চিন্তা ভাবনা করে আমার কাকাকে খুব মানে আর কি, মনে পরে বললো ঠিক আছে তাহলে বসেন। পরে আবার বসলো এইভাবে, বসার পর আমি না এখানে, আমার থাকলে তো হয়তো মেরিয়ে ফেলতে পারি অনেকেই, আমি ঢাকাই। পরে বলতেছে যে মানে ওরা টাকা চায় 5 লাখ টাকা দিতে, ওদেরকে 5 লাখ, মানে যদি আপোষ করতে চাই নাহলে মামলা করবে, 6 মাস 1 বছর জেল কাটাবে আমারে। তখন অনেক কিছু করতে এখানে আমরা 2 লাখ টাকা এটা মিট করে ফেললাম। কিন্তু সত্য একটাই, 5 বছরের ভিতরে আমি বাড়ি যেতে পারবো না। এখন আমার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, আমি এখনো বাড়িতে যেতেছি না, বাড়ি যাওয়া বন্ধ। বা শর্ত কে দিয়েছে? শর্ত এলাকার লোক থেকে, যে এরকম খারাপ ছেলে আছে যদি ভালোই আসতে পারে তো বাড়িতে আসতে পারবে, নাহলে আসতে পারবে না।
আমাকে বললো আর কি, ওই এলাকার সব লোকে, ওই মেম্বার চেয়ারম্যানে বললো। তখন বাবা বলছে ঠিক আছে, আমার ছেলে 5 বছর না, বলে বেশি বলে, ওই লাইফেও আমি 800 টাকা দিব, এরকম ছেলে আমি চাই না। আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে 5 বছর বলছেন, 5 বছর পরে ওই বাড়িতে আসবে, এর আগে আসবে না। আমি আমার মার সাথে ওই গাজীপুরে এসে দেখা করে চলে যাই, আমি ওইদিকে যাই না। সো আপনি কি করেন এখন? গাড়ি চালাই, মানে ওই ঝামেলাটা তো শেষ হয়ে গেছে, ওটা তো আপনার ক্লোজ। টাকা দেওয়ার পরে 2 লাখ টাকা দিছি। কিন্তু আপনি বাড়িতে তো যান না। বাড়িতে আমি যে কিছুদিন আগে গেছি, গিয়ে আবার রাতে গিয়ে দিনে, মানে দিনে বেলা যেতে পারেন না? দিনে বেলা ওরা তো বলেছে মানে 5 ভয় লাগে, বছরের আমার মধ্যে ভয় লাগে। ভয় লাগে মানে যে এই যে এখন দেখেন, এটাই হচ্ছে আপনার পরিণতি। একটা হচ্ছে বিচার হয়ে গেলে তো হয়ে গেছে, কিন্তু আপনাকে যেহেতু মেরে ফেলছেন না, আমাকে যদি মেরে ফেলে, আমি তো একটা ভয়, এই ভয়ের কারণে আমি বাড়তে চাই না। আর ও তো বাইরে আছে, যে আমার সাথে প্ল্যান করছে রাখছিল, ওই বাইরে, এখন বাইরে, ওই যে আমার আত্মবাজারে বললাম, ও তো দেশের বাইরে আছে, এখন বাইরে আছে, বর্তমানে বাইরে। বলে দিয়ে আপনাকে পাশায় দিছে, ও টাকা খাইছে আমার কাছ থেকে, ও এদিক থেকেও টাকা খেয়েছে, ওদিক থেকেও টাকা ওই থেকে টাকা খাইছে। আচ্ছা, মানুষের তো একটা সাধারণ সেন্স থাকে না, একটা মানুষকে আপনি মেরে ফেলবেন মানে চাইলেই মেরে ফেলা হয়ে গেল, এটার একটা রিয়াকশন থাকতে পারে না? যেই মেয়েটাকে আপনারা সবাই মিলে নিয়ে এসে মেরে ফেলেছিলেন, সেই অনেক আগের ঘটনা, সেই মেয়েটার পরিবার কি অবস্থা কিছু জানেন? সেটা আমি কি জানি না। আর আমার বন্ধু বান্ধব ওর সাথে কোনো দেখাই নাই, আজকে 2 বছর উপরে গেছে, মানে ওর সাথে ওই যে একটা ঝগড়ার পর থেকে ওর আমার কাছে টাকা চাইছিল। ও আবার একটা, আমার একটা লোক আছে, একটা স্যার, আমাদের বড় স্যার, ওই স্যারের কাছে ও টাকা চাইছিল। তখন ও বলছে ওর মার অসুস্থ, এই সে মানে অনেক কিছু বলার পরে আমাকে স্যারে ফোন দিছে, তো বলতেছে কি যে ওরা কি ঠিক কিনা তুমি দেখো। তখন দেখলাম যে না, এটা মিথ্যা। পরে ওর ফোন আমি ধরি না, এই যে ধরি না, ও আমাকে ডিলেট দিছে, আমি দিছি, ওনার ফোন দেই, ফোন বন্ধ। আর ওদের সাথে যোগাযোগ নাই। পড়াশোনা আপনার শেষ হয়ে গেছে? পড়াশোনা শেষ, ওই থেকে পড়াশোনা শেষ। ওই যে আপনার বাবা কি সামর্থ্য ছিল না আপনাকে অনেক বড় পর্যন্ত লেখাপড়া করা? হ্যাঁ, করতে চাইছিল, কিন্তু আমি তো চাই না। আমি তো ওই যে টাকা ভাই বোনরা কেউ করেছে লেখাপড়া? আমার বোন নেই। ভাই আর কেউ করেছে লেখাপড়া? না, ওরাও করছে কিন্তু কম, খুব বেশি দূর যায়নি। না না। আর আমার তো সে বিষয়টা যে আমার ছোটবেলা থেকে আমার টাকার নেশা ছিল, এখনো টাকার নেশা ছিল, কিন্তু এখন মানে এই যে এগুলা স্মোকিং করতাম, কিন্তু আল্লাহর মধ্যে আপনার দয় আমি আজকে 15-20 দিন না আর বেশি হয়েছে স্মোকিং একবারে বাদ দিয়েছি, কোনো কিছু না, একবারে। প্রত্যেকটা সম্ভাবনাকেই আমরা বরং রেসপেক্টের চোখে দেখতে চাই। আপনি 15 দিন যাবত বাদ দিয়েছেন, সেটার জন্য আপনাকে শুভকামনা। কিন্তু আপনি আমাকে বলেন, এই যে ঘটনাগুলো আপনি করলেন, আপনাকে যেভাবে আপনার পরিবার সেভ করেছে জরিমানা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, আপনার নিজের বিবেক কি আপনাকে সেভ করেছে? আজকে আপনি রেডিও অনুষ্ঠানে লাখ লাখ এটা বলার জন্য, আর ওই যে কাহিনীটা বলার জন্য, যে আমার মনে রাত্রেবেলা ঘুম হলে আমার চোখের মধ্যে খালি বাসে যে আমি একটা অপরাধী, এই জন্য আমি বলতে আপনার যে বারবার বিরক্ত হয়ে আপনার যে আমি কিছু বলার জন্য রেডিওতে আমি সবার কাছে বলতে চাই যে আমার জীবন কাহিনীটা আমি এভাবে গেছিলাম। আর এই জন্যে আমার প্রতিটা রাতে আমাকে এইগুলা খাদায়, খালি বলে যে তুই উদয় অপরাধী, তুই অপরাধ করছিস, এগুলো দেখাতে, কিন্তু আমার ঘুম হয় না। সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ স্পষ্ট বলছে, একজন মানুষ, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে পুরো মানব জাতিকেই হত্যা করলো। আপনি কত বড় পাপী, মানে কত বড় অপরাধী, আপনি চিন্তা করে দেখেছেন কখনো? আপনি মাপ পাবেন কোথায়? সেজন্য তো কি বলবো আর। গ্রামে আপনি যেতে পারেন না, কারণ ওর পরিবার যদি আপনাকে কখনো পায়, তাহলে আপনার ধারণা তারা আপনাকে আস্ত ছাড়বে না, মেরে ফেলতে পারে। তার মানে আপনার পুরো জীবনটাই এখন রিস্কের মধ্যে। একটা মানুষ যদি সুস্থভাবে বাঁচতেই না পারে, প্রতিটা মুহূর্তে ঘর থেকে বের হতে হলে তারা যদি মনে হয় যে না কোন সময় তাকে মেরে ফেললো, এটা তো কোনো জীবনই হতে পারে না। সো আপনার লাইফ এখন রিস্কের মধ্যে। সো ইউর লাইফ ইজ ইন রিস্ক রাইট নাও, এবং আপনি ভেতর থেকেও ফিল করেন যে আপনি যেটা করেছেন, আপনি সেটা ভুল করেছেন, অপরাধ করেছেন, এবং সেই অপরাধের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি ডেফিনেটলি শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি কিভাবে আপনি পাবেন জানি না, তবে আপনার লাইফ পুরোটাই রিস্কের মধ্যে। আপনার পুরো গ্রামের লোকজন জানে আপনি খুনটা করেছেন, তার মানে যেহেতু বিচার হয়েছে, পুরো গ্রামের লোকজন জানে আপনি বিচারটা করেছেন। তারা আপনাকে কি চোখে দেখে এখন? না, আমি তো ওই জায়গায় তো, এটা তো প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। কি হয়েছে? না, ওরা বছরের পর বছর হলেও একজন খুনি তো সারা জীবনের জন্য খুনি না। আমি তো এখন গ্রামে যাই না, রাত্রে গেলাম, সকালে চলে ভুলে চলে। কিভাবে তারা চেনে আপনাকে, জানে, সেটাও আপনি জানেন না। গ্রামের লোকজন আপনাকে আদৌ কিভাবে ট্রিট করে সেটাও আপনি এখন আর জানেন না। মানে এখন একবারে শেকড় ছাড়া মানুষ আপনি। গ্রামে যান না, বাবা মায়ের সঙ্গে আপনার দেখা হয় না। কত বছর পরে দেখা হয়? ওই বছর, 1.5 বছর 2 বছরে হইলে হয়। এবং বাবা আপনাকে পরিচয় দিতে চান না? বলতে আমার বাবা আসে, ঢাকা আসলে আমি দেখা করি। আস্তেমাতে আসছিল গেছেবার, আমি দেখা করলাম গিয়ে আস্তেমাতে, ওই যে টঙ্গি আস্তেমায়। আমি মাসে মাসে টাকা দিত, আমি মাসে মাসে বাপকে টাকা দিই। অন্তলার মধ্যে একটা পর্যায়ে আসি, টাকা কামাই। ঈদের সময় বাড়ি যেতে পারেন না? যাই না তো। একটা মানুষের জীবন যদি সুস্থভাবে পালন করা বা সুস্থভাবে যাপন না করা যায়, তাহলে সেটা কি জীবন? আমি আজকে শেষের বেলায় এসে শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় শ্রোতা, ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ। যদি ওর প্রতি কোনো অন্যায় কেউ করে থাকে, সেটার জন্য
প্রপার চ্যানেল ছিল, সেখানে গিয়ে বিচার চাইতে পারতো। কিন্তু আইনও নিজের হাতে তুলে নিয়ে যত বড় বড় অপরাধ করেছে সেটার শাস্তি শুরু হয়েছে মাত্র। পুরো জীবনটা কিন্তু একটা খাঁচার মধ্যে আটকে আছে। ও গ্রামে যেতে পারে না, বাবা মাকে দেখতে পারে না, এবং ওর ঈদ নাই। হ্যাঁ, ও একটা কোনো রকম জীবিকা করে ও ঢাকা শহরে জীবনযাপন করছে, একটা পুরোপুরি একটা অনিশ্চিত জীবন। এই ভয় নিয়ে ঘর থেকে বের হয়, কখন না জানি কে ওকে মেরে ফেললো, কখন না জানি ওকে কে মেরে ফেললো। এই জীবনটা একটা দুর্বিষহ জীবন। আজকের এই যে কনফেস মঞ্চ, আজকে যে স্টেজ অফ রিয়েলিটি, সেখানে আমরা যে ভয়াবহ সত্যকে উপস্থাপন করেছি, সেই ভয়াবহ সত্য যাতে আপনার জীবনের ফিরে না আসে। একটা শিশুকে প্রপারলি বড় করুন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে চলাফেরা করছে, এবং তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সে অপব্যবহার করছে কিনা ভালো করে খেয়াল রাখুন। এবং তাকে যদি প্রপারলি আপনি বড় করতে না পারেন, সে বড় হয়ে বা সিচুয়েশনালি সেই একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। শুধু আপনার গলার কাটা না, পুরো সমাজের গলার কাটা হয়ে যেতে পারে। অনেক অনেক ভালো থাকুন। আগামী রবিবার ঠিক রাত 11টায় সিক্রেটসের নতুন আরেকটি পর্ব নিয়ে আমি আরজে কিবরিয়া হাজির হয়ে যাব। আবারও বলছি, আজকের এই অনুষ্ঠানে আমি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করেছি, এই কারণে যে এই অনুষ্ঠানটি কোনোভাবেই, আমি বারবার রিপিট করছি, কোনোভাবেই অনলাইনে কেউ ব্যক্তিগত চ্যানেল থেকে আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে চালাবেন না। এটার কপিরাইট সম্পূর্ণ ঢাকা এফএমের, এবং এটা যদি আপনারা করেন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সুতরাং আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট এবং সতর্ক করা হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, www.youtube.com/DFM904। শেষ করছি আজকের মতো, এবং অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভুল থেকে শিক্ষা নিন, অপরাধ থেকে দূরে থাকুন। শুভরাত্রি। Secrets. Something beyond entertainment.